কই গেল? এই কোর্সটা করে, হ্যাঁ ভাই। কোর্সটা করে দিতে বলেন। কই? তোর নাইলা না? দুর্বল আওয়াজে ভাই আমি ঢুকছি ভাই আমি হোস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা 10টা পর্যন্ত ঢুকি, যেহেতু সবাই জানে 10টা শুরু হবে। তাহলে আমরা 10টায় শুরু করি। আর 3 মিনিট বাকি আছে। হ্যাঁ, আমরা 10টায় শুরু করব। হ্যাঁ, আমরা এখন আপাতত এমনি কিছু আলোচনা করি। হ্যাঁ, হ্যাঁ। 5 মিনিট যাক। হ্যাঁ। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? এই তো আছি ভাইয়া, ভালো আছি। ভাইয়া ওই আপনার লিঙ্কডইন থেকে আমি ওই যে নোটগুলো নিছিলাম। এখন আমি দেখতেছি হ্যাঁ, যে হ্যাঁ, মানে হ্যাঁ। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় পর্যন্ত নোট আছে, এরপরে তো নোট আর মনে হয় দেন না, মনে হয় না লিঙ্কডইনে। সময় পাচ্ছি না ভাই রে, সময় পাচ্ছি না, কোন দিক যাবো? আচ্ছা আচ্ছা। কাজ তো আমি এগুলা একটা করে নোট দিতে গেলে বহুত সময় লাগে, বুঝছেন? এগুলা একটা হ্যাঁ নোট আমি তৈরি করা তো। আমি আর এমসিকিউ পড়াশোনা এদিকে নিয়েছি। আছে। আপনারা এমসিকিউ গুলো আমি বলি, যারা ইয়াকে আছেন, এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো হ্যাঁ হ্যাঁ, আপনার ইয়ার আবু সুফিয়ানের বইটা আছে, ওটা কিনে ফেলেন, হ্যাঁ। শুধু যেটা আমি এমসিকিউর জন্য দেখছি। নাকি এটা হ্যাঁ, পুরোই? হ্যাঁ, হ্যাঁ, এমসিকিউর জন্য ওই একটা বই আছে আমার, হ্যাঁ। ওই বইটা আচ্ছা আমি আচ্ছা দেখছি তো। তো ইম্পর্টেন্ট যেগুলা জিনিস সেগুলা ওগুলা আপনারা দেখলেও মোটামুটি একটা আয়ত্তে আসবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা আমরা আচ্ছা। ওই ওই বই থেকে কিছু পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। একটা হ্যাঁ মডেল হ্যাঁ টেস্ট হ্যাঁ। নেওয়ার চেষ্টা করব ওই বই থেকেই, হ্যাঁ। আচ্ছা কারণ ওই আচ্ছা বইয়ে ইম্পর্টেন্ট, ওখান থেকে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো বাছাই নেবো। ইম্পর্টেন্ট কি আচ্ছা। জিনিসগুলো হতে পারে। হ্যাঁ, একটু ওইভাবে করে নেবো। আর ম্যাথ যেগুলো করাচ্ছি, এই ম্যাথ হ্যাঁ হ্যাঁ। গুলো যারা করবে, হ্যাঁ, তারা ছোট ছোট ম্যাথ এমনি পারবে। ঠিক আছে। কারণ যারা আচ্ছা আচ্ছা 9.1 পারবে তারা ম্যাথ অবশ্যই পারবে, আর আমরা তো সলিউশনটা দিচ্ছি একদম ম্যাথের সলিউশন, ঠিক আছে। শুধু তো হ্যাঁ নাইন এটা। পয়েন্ট ওয়ান না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ আর ভাই। এই ম্যাথ করতে গেলে এই ম্যাথ করতে গেলে আপনাকে ধারা 46 আপনার জানতে হবে। আর 2 এর 18 কটা জানতে হবে, উপকরণ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আর বৃদ্ধিকারী সমন্বয়, হ্রাসকারী সমন্বয় কি কি হতে পারে, এই জিনিসগুলো একটু জানতে হবে। আর ভিডিএস, উৎস কথা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই ভাইয়া। জিনিসগুলো একটু ভালোভাবে জানতে হবে, হ্যাঁ। তাহলে আ- জানলে ধরেন যে যে কোনো অঙ্ক দিলে আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আর আমি একটা নোট করতেছি নিজের ভাষার মতো করে, একদম নিজের ভাষায়, হ্যাঁ। বইয়ের ভাষাগুলো পড়তে গেলে আপনার মনে থাকবে না। তো আমি আচ্ছা একটা নোট অলরেডি আমার আমার পড়ার জন্য আমি করতেছি, সেগুলো শেয়ার করে দেবো। আচ্ছা ঠিক মানে আছে ভাই। লিখিত পরীক্ষার জন্য যেগুলা হ্যাঁ ধরেন হ্যাঁ, যে নবম অধ্যায় দাখিলপত্র খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা তারপরে আচ্ছা। আছে আপনার ওই প্রথম অধ্যায়টা আছে, হ্যাঁ। আর 10টা সংজ্ঞা পড়তেই হবে, সংজ্ঞা এবার আসবে নাকি, হ্যাঁ হ্যাঁ, সঙ্গ বর্ষ। ইম্পর্টেন্ট বেশি। হুম। তো আর সংজ্ঞাগুলো ভাই- ভালোভাবে পড়তে হবে। আর ভাইয়া মানে এবার মানে গতবার তো প্রশ্ন খুব বাজে প্রশ্ন করছে, এবারও কি এরকম করবে কিনা? এবার এইবার তোমরা কি বলা করছে যাবে না রে কিনা? ভাই, বলা যাবে না, এদের কথা তো বলা যাবে না। বুঝলেন নাই? এটা হ্যাঁ বলা মানে যাবে না। আমি এত কষ্ট করতেছি, আমি যাই যে পাশ করবো এর গ্যারান্টি কি দিতে পারবো আমি, বলেন? হ্যাঁ জীবনে দিতে গতবার পারবো না। তো, গতবার মানে ওনারা ঠিক আছে। ধরে নিছে কাউকে পাশ করাবো না, এরকম করে প্রশ্নটা করছে। এরকম একটা ইয়ে করছে, হ্যাঁ। আমার ইয়ে যে আমি ম্যাথ যেন পারি, হ্যাঁ, ম্যাথ গুলো খুব ভালোভাবে করতেছি তো। আমার আচ্ছা যে আচ্ছা ম্যাথমেটিক্সটা যেন আমি সবগুলো অ্যান্সার করে আসতে পারি, এরকম করে ইয়া করতেছি। ম্যাথ আচ্ছা তো আচ্ছা আর ঠিক। বাইরে তো আর দিতে পারবে না, দেখা যাক না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই আছে জন্য ভাই। ম্যাথ গুলো আমি যেগুলা করতেছি আপনাদেরকে ওই যে এই জন্য করাচ্ছি, যে আমারও একটা সলভ হয়ে গেল, আপনাদেরও শেখানো হলো। যারা করবে হ্যাঁ হ্যাঁ এই ম্যাথ গুলো, যারা করবে, ম্যাথ হ্যাঁ আটকিবে না। হ্যাঁ। ঠিক আছে। আমি 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 ভাইয়া ওই যে 2021 সালে, 2000 সালে হুম। মানে ভাইবা থেকে জড়িয়ে দিছিল। আমরা ওই 33 জন পাশ করাইছিল। শুধু 16 জনকে মনে হয় নাকি 7 জনকে মনে হয় ও, ভাইভাতে ভাইবা ঠিক। থেকেও বাদ দিছিল না? তখন তো ভাইবা হ্যাঁ থেকেও বাদ দিছিল। ভাইভা থেকে বাদ দিছিল। হুম। আচ্ছা। গতবার তো মানে, ওনারা টার্গেট করে ফেলছে কাউকে পাশ করাবে না, এরকম করে প্রশ্নটা করছিল আর কি। গতবার তো সবার লাক খারাপ, গতবার তো সবার লাক খারাপ। হুম, হুম, হুম। তো যাক, সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমরা অবশ্যই আমরা দেখি। আল্লাহ আচ্ছা, ভরসা। আমরা কিছু একটা জিনিস আলোচনা করি, সেটা হলো যে উপকরণ ক রেয়াতের, হ্যাঁ। সবাই শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই, হ্যাঁ ভাইয়া শুনতে শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা। আচ্ছা, উপকরণ ক রেয়াতের একটা জিনিস আছে, সেটা হলো যে প্রথমেই একটা জিনিস আছে, হ্যাঁ, যে এই
এই ব্যাংকিং চ্যানেলে নাম্বারটাই আছে, ঠিক আছে? যে এখানে কিন্তু লেখা আছে যে একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী বা সরবরাহকারীদের মধ্যে উপকরণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্র ব্যতীত যদি করযোগ্য সরবরাহ মূল্য 1 লক্ষ টাকা অতিক্রম করে এবং উক্ত সরবরাহ সমুদয় পণ ব্যাংকিং চ্যানেল মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং ব্যতিরেকে পরিশোধ করা হয়। তার মানে এই জিনিসটা বোঝাচ্ছে যে আপনার একই মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, যেমন আমাদের আছে আবুল খায়ের মিল প্রোডাক্টস লিমিটেড, আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, তো একই কোম্পানি, একই মালিক, কিন্তু নাম ভিন্ন। তো এই দুটার মধ্যে যদি কোনো, আমরা যেমন র মেটেরিয়ালস আমরা যেমন ইউজ করি, হ্যাঁ, তো এরকম যদি ট্রান্সফার করার ক্ষেত্রে তখন আপনার ব্যাংকিং চ্যানেলে বা আপনার পেড করতে হবে না, ঠিক আছে, ওটা দেখা লাগবে না। আপনি ওই উপকরণ রেটটা নিতে পারবেন। কিন্তু অন্য কোম্পানি যখন কিনবেন আপনি 1 লক্ষ টাকার উপরে হইলেই আপনাকে ব্যাংকিং চ্যানেলে বা মোবাইল ব্যাংকিং চ্যানেলে আপনাকে পরিশোধ দেখাইতে হবে। আপনাকে না দেখালে আপনি পাবেন না। এখানে সমুদয় পণ্য লিখছে, কিন্তু এখানে এই ব্যাপারটা আমিও আগে বুঝতাম না, হ্যাঁ, জিনিসটা নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকতাম। পরে এই জিনিসটা আমার ভাই ক্লিয়ার হয়েছে। এই ক্ষেত্রে কিছু বলবেন? আমরা ইন্টার কোম্পানির ক্ষেত্রে যদি আমরা ইন্টার কোম্পানির মধ্যে যদি আমরা পণ্য আর কেনা বেচা করি, হুম। সেক্ষেত্রে ব্যাংকিং চালানো পরিশোধ না করলে আপনার রেয়াত নেওয়া যাবে 1 লক্ষ টাকার কেনা উপরে হইলেও। কেনা বেচা কেনা কেনা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেনা বেচা বলতে উপকরণ যদি আপনি, আমি ধরেন যে আমি এখন লাগে, বুঝছেন, যে আমার মিল প্রোডাক্ট, এই যে আমি কিছু কিছু আছে যে আমার ধরেন আবুল খায়ের মিল প্রোডাক্টস লিমিটেড, আরেকটা আছে আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস লিমিটেড বা ওই বেভারেজ লিমিটেড, হ্যাঁ। তো আমাদের বেভারেজে কিছু জুস তৈরি করে, সেখানে আমার মানে দুধ লাগে, পাউডার দুধ লাগে। তো তখন আমরা হুম। কি মিল প্রোডাক্টের নামে যে দুধ আসে, তখন আমরা কি করি, এইখান থেকে আমার ওই বেভারেজে আমি ট্রান্সফার দিচ্ছি, না বিক্রি করতেছি চালান দিয়ে, ঠিক আছে? তখন চালান দিয়ে সেল করতেছি, তখন আপনার ওইখানে গিয়ে কি হচ্ছে, ওই ওই টাকাটা কিন্তু আবার রিবেট নিয়ে নিচ্ছে। এই বেভারেজে হুম। গিয়ে কি হচ্ছে, রিবেট নিতে পারতেছে, রিবেট নিয়ে নিচ্ছে। তখন রিবেট নেওয়ার ক্ষেত্রে এটা হলো যে 1 লক্ষ টাকার উপরে হলে আপনাকে পেইড করতে হবে ব্যাংকে। কিন্তু এই যে ইন্টার কোম্পানি, যেহেতু আমি লেনদেন করতেছি, সেক্ষেত্রে আপনার কোনো টাকায় আপনি ব্যাংকে লেনদেন না করলেও কোনো সমস্যা নেই, কারণ টাকা তো আমি দিব না। তা আমার একই কোম্পানিতে আমি টাকা কি পেইড হ্যাঁ, করবো না। তো সেক্ষেত্রে আলাদা আলাদা কনসার্ন হলেও একই কোম্পানি ধরা হবে? কনসার্ন আলাদা না, যদি হয়? কোন মালিক এক যদি হইলে হবে, আলাদা মালিক এক একই হতে হলে হবে। হবে, তবে মানে এক্ষেত্রে ভাই গ্রুপের একটা একই বিষয় আছে। মালিকানাধীন গ্রুপের বললাম তো, আন্ডারে হলে হবে। একই মালিকানাধীন, একই মালিকানাধীন। যেমন ধরেন যে আমি সেক্ষেত্রে ভাই বললাম যে আবুল খায়ের মিল প্রোডাক্টস লিমিটেড, আবুল হুম, খায়ের বেভারেজ, হুম, মানে কন্ডিশনিং বেভারেজ লিমিটেড, ঠিক আছে? হুম, তো হুম। এখন বেভারেজ লিমিটেডে এটা হলো মালিক হলো আবুল খায়ের, ওইটার মালিক হলো আবুল খায়ের, ঠিক আছে? কিন্তু দুইটা বিন, কনসার্ন কিন্তু আলাদাই হচ্ছে, কিন্তু মালিক কি, সেক্ষেত্রে মালিক বোর্ড কিন্তু একই, হ্যাঁ, বোর্ড সেম। এন্টিটি আলাদা এন্টিটি, বুঝছেন? মাহবুব ভাই একটা সেক্ষেত্রে প্রশ্ন ভাই ছিল। আসসালামু এটা আলাইকুম মাহবুব ভাই, একটা রাষ্ট্রের কাছে প্রশ্ন ছিল। দিতে হবে। এই হ্যাঁ, এই একজন একজন করে একই বলেন। হুম। মালিকানাধীন বলতে এটা এটা আসলে একই মালিকানাধীন জিনিসটা আমরা আসলে জিনিসটা কিভাবে প্রুফ করতে পারবো যে মানে এটা একই মালিকানাধীন, মানে এটার জন্য আসলে কোনো ক্রাইটেরিয়া বা কোনো কিছু আছে কিনা স্পেসিফিক করে যদি একটু বলতেন। ভাই আপনার বোর্ড আছে, আপনার ক্রাইটেরিয়া বলতে আপনার যে আমাদের 9.1 বলতেছে, ওই 2.1 যে আপনার ইয়াটা দেওয়া থাকে না, ওইখানে তো সব একই ধরনের থাকবে। জি এখানে জি ভাই। মালিক কিন্তু, ওখানে কিন্তু এমডি ডিরেক্টর সব কিন্তু একই থাকবে, কথা বুঝছেন? ফর্ম 10 আর এই যে, ফর্ম 12 অনুযায়ী ডিক্লারেশন যেটা থাকবে হ্যাঁ, ওটা হ্যাঁ, এই বলছি। যে তো আপু ভালো বুঝছে, হ্যাঁ, 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 ফর্ম না, 12, অনেক সময় ফর্ম ফর্ম অনেক 10 12 আর সময় ফর্ম 12 এ আপনাকে বোর্ড অফ ডিরেক্টর এবং সিগনেটরি যেখানে ডিক্লেয়ার করা থাকবে, যদি বোর্ড অফ সিগনেটরি ডিরেক্টরের থাকবে, হ্যাঁ, ডিগ্রি সিগনেটরি সিগনেটরি সেম ডিগ্রি থাকে, থাকবে, হ্যাঁ, ফর্ম 10 এ আপনার হ্যাঁ। ডিরেক্টরশিপ 60% সম্ভবত কোরাম, আর ফর্ম 12 এ আপনার হুম, এমডি, চেয়ারম্যান, সিইও ডিক্লারেশন যেটা হুম, এই সেটা হুম। হবে। ক্ষেত্রে অনেক সময় হয় কি মালিক পক্ষরা যে একই মালিকানা যেটা বলতেছেন এমডি এবং চেয়ারম্যান যেগুলো যারা থাকে বা ডিরেক্টর যারা থাকে তারা দেখা যায় যে বিভিন্ন কনসার্ন গুলাতে একই মালিক থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা যে এটা যে একই মালিকানাধীন প্রতিষ্ঠান, এটা আসলে অন্য কোনো ভাবে এটা ছাড়া 10-12 ছাড়া অন্য কোনো ভাবে বোঝানোর স্কোপ আছে কিনা। এইটার ক্ষেত্রে ভাই আপনি যদি রিয়াক্ট নিতে যান, তাহলে আপনাকে নির্দিষ্ট একটা ইয়ে আছে, মানে ফর্ম আছে, যেখানে আপনি আপনার ইন্টার কোম্পানি কোন কোন কোম্পানিগুলোর মধ্যে আপনি এইরকম লেনদেন করবেন, কেনা বেচা করবেন, এটা একটা লিস্ট আকারে দিয়ে একটা অনুমতি নিতে হবে। দেন আপনি এই তালিকা অনুযায়ী ইন্টার কোম্পানির মধ্যে পণ্য কেনা বেচা করে রেয়াত নিতে পারবেন। আপনার ধরেন যে কনসার্ন থাকে, সিস্টেমেটিক। কিছু কনসার্ন ধরেন যে সিস্টার কনসার্ন থাকে না, সিস্টার জি কনসার্ন থাকে,
ঠিক আছে? তো এগুলো তো আসলে মালিকগুলো মানে মালিকগুলো কিন্তু একই হওয়া লাগে, হ্যাঁ, একটা মালিক কিন্তু একই হতে হবে। যেমন ধরেন যে আমাদের চেয়ারম্যান চেয়ারম্যানের নাম কিন্তু সব জায়গায় থাকবে। আপনার যত কনসার্ন আছে, চেয়ারম্যানের নাম কিন্তু সব জায়গায় থাকবে, বুঝছেন? গ্রুপের চেয়ারম্যান ধরেন যে আমাদের ধরেন যে আবুল কাশেম, তো আবুল কাশেমের নামটা কিন্তু প্রত্যেকটা কনসার্নে কিন্তু ওনার নামটা আছে। ওনার ভাইয়েরা নাই, ওদের একটা ভাই ধরেন যে বা ছেলেরা নাই, সব ছেলেরা সব জায়গায় নাই, তো কিন্তু উনি কিন্তু আছে, কথা বুঝছেন? চেয়ারম্যান কিন্তু সব জায়গায় আছে, তার মানে বুঝতে হবে যে এটা একই মালিকানাধীন। এক একটা ঠিক আছে, কোম্পানিতে মানে বোর্ডের ফরমেশন ডিফারেন্ট থাকবে কিন্তু মালিক পক্ষের মধ্যে সেমই থাকবে। সেম থাকবে, মালিক Same, পক্ষের মধ্যে মালিক সেম পক্ষের থাকবে। মধ্যে থাকবে একটা ওর মধ্যে কম বেশি কম্বিনেশন চেঞ্জ হবে কিন্তু হুম, মালিক পক্ষ সেমই থাকবে। এটা মনে হয় সেম বোঝাতে থাকবে। চাচ্ছি। বুঝতে এটাই, হ্যাঁ, এটাই বুঝতে মালিক পক্ষ এক থাকতে হবে। ঠিক আছে, সেটা হলো থ্যাংক ইউ একই ভাই। মালিকানাধীন। হ্যাঁ, এটা আমি বলি। তারপরে হলো যে এটা আপনার ধরেন যে এখানে লেখা আছে এমন ভাবে যে জিনিসটা আমিও বুঝতে পারতাম না, হ্যাঁ, আমি মনে করতাম যে ব্যাংকিং এ বুঝি সব টাকা না দিলে আপনার রিয়ারটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা না, এটা জিনিসটা আবার এই বিধি 29-এ গিয়ে আবার কি করছে, এটাকে ভেঙে দিছে, হ্যাঁ। বিধি 29-এ সুন্দর করে লিখে দিচ্ছে যে আপনি যতটুকু ব্যাংকিং এ দিবেন ততটুকু রিয়াত পাবেন, আর যতটুকু দিবেন না ততটুকু বাতিল হয়ে যাবে, কথা বুঝছেন? যদি আপনি 100 টাকার মধ্যে 100 টাকার বিলের মধ্যে ধরেন যে আপনি 50% ইয়েকে দিচ্ছেন আর 50% আপনি নগদে দিচ্ছেন, তো সেই 50% ধরেন যে প্রথমে তো আপনি রিবেট নিয়ে নিচ্ছেন। রিবেট নেওয়াতে কি হয়েছে, আপনি 100 টাকা রিবেট নিয়ে নিচ্ছেন। তো 100 টাকা নেওয়াতে পরে আমরা কি করি, পেইড করি অনেক পরে, 2-3 মাস পরে, হ্যাঁ। তো তখন আপনার দেখলাম যে 50%, ধরুন 50 টাকা নগদে করছে, 50 টাকা ব্যাংকিং এ করছে, তখন সেক্ষেত্রে গিয়ে আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে এটা, যে আমি 50 টাকা এই আমি রিবেটটা নিয়েছিলাম, আমি 100 টাকা নিয়েছিলাম, সে 50 টাকা এখন আমি যেহেতু নগদে পেড করছি সেটা আমি ইনক্রিজিং করে দিলাম। ঠিক আছে, তার মানে এখানে পুরাটাই না, আপনি যতটুকু ব্যাংকিং এ করবেন ততটুকুর উপরে রিয়াদ পাবেন। ঠিক আছে, এটা হলো এই 46 ব্যাখ্যা। ঠিক আছে, তার এটা মানে একটা আমি যদি একটা আমার শিখালাম। কোম্পানিকে ফ্যাসিলিটেট করতে চাই আমাকে ব্যাংকিং চ্যানেলে ট্রানজাকশন করাটাই আর কি প্রেফারেবল, তাই তো? হ্যাঁ, আপনাকে ট্রানজেকশন যদি আপনি ইয়াকে না করেন, আপনি যদি ব্যাংকিং এ না করেন, তাহলে আপনি রিবেট পাবেন না কিন্তু, এটাকে বলা আছে এটা, হ্যাঁ, রিবেট কিন্তু পাবেন না। এটা কিন্তু মাথায় রাখেন, 1 লক্ষ টাকার উপরে হতে হবে। 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি নগদে দিলে আপনি রিয়াত পাবেন, বাট 1 লক্ষ টাকার উপরে যদি হয়ে যায় তখন আপনি পাবেন না, ব্যাংকিং এ না করলে, হ্যাঁ। এই ও, আর এখানে বৃদ্ধিকারী সমন্বয়, হ্রাসকারী সমন্বয়, এগুলা জিনিস দেখতে হবে, হ্যাঁ, এগুলা কিন্তু পড়তে হবে, বৃদ্ধিকারী সমন্বয়, হ্রাসকারী সমন্বয় কোনটা হয়, ঠিক আছে? এই জিনিসগুলো ভালোভাবে দেখতে হবে। এগুলো ম্যাথ করতে গেলে আপনার লাগবে বৃদ্ধিকারী সমন্বয়, হ্রাসকারী সমন্বয়, এই রিবেট, আর আরেকটা হলো ভিডিএস। ভিডিএসটা খুব ভালো করে চর্চা করতে হবে, খুব ভালো করে, হ্যাঁ, চর্চা করতে হবে। এবং কিছু কিছু আছে, যেমন ধরেন যে আপনার রেট, এই ভ্যাট রেট কিছু কিছু আপনাকে মুখস্থ থাকতে হবে। মুখস্থ না থাকলে কিন্তু আপনি ম্যাথ করতে পারবেন না। সব সময় কিন্তু ভ্যাটের হারটা কিন্তু নাও দিতে পারে, কিছু কিছু হুট করে আপনাকে চেক করার জন্য আপনাকে ভ্যাটের হারটা দিবে না, তখন আপনাকে যদি না জানেন তাহলে কিন্তু পারবেন না, হ্যাঁ? কিছু কিছু জানতে হবে। যেমন ধরেন যে আপনি এসি হোটেলের আপনার ইয়ে কত, আপনার নন এসি হোটেলের কত, রেস্তোরাঁর কত, এগুলা কিন্তু জানতে হবে, ঠিক আছে? ভ্যাটের চাকরি করতে গেলে এইগুলা জিনিস কিন্তু কিছু কিছু জিনিস জানতে হবে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞান, যেটা বিজ্ঞাপন, সেটার হার কত। তারপর ধরেন যে বিশেষ করে লাগে ওয়ার্কশপ, ঠিক আছে, এই মোটর গ্যারেজ ওয়ার্কশপ। মোটর তারপরে গ্যারাজের। হ্যাঁ, মোটর গ্যারেজ ওয়ার্কশপ কত, তারপরে মেইনটেনেন্স একটা আছে, হ্যাঁ, মেইনটেনেন্সে কত। তো এই যে জিনিসগুলো যেগুলো সচরাচর অবশ্যই লাগে, হ্যাঁ, এগুলা জিনিস কিন্তু জানতে হবে। তারপর ধরেন যে প্রিন্টিং এ কত, প্রিন্টিং এ আগে ছিল 10%, এখন এখন করছে 15%। ভাই তো এই যে একটু মোটর, ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ, হ্যাঁ, আজকে রিটার্ন বানাচ্ছিলাম, হ্যাঁ। তো হুম, তখন একটা ভিডিএস আসছিল উত্তরা মোটরস থেকে, হ্যাঁ। তো আমি হুম, আসলে ভুল করছি কিনা জানি না, পরে আমি অ্যাকাউন্টস ম্যানেজারে ফোন দিলাম যে এটা 7.5% কেন। আমি ভাবছি কি মোটর গ্যারেজ বা ওয়ার্কশপ টাইপের উত্তরা মোটরস এর যেগুলো আছে ওইটা। তো উনি বললো হুম। কি এটা পার্টস কেনা হয়েছে, ওইভাবে লেখা ছিল না 6.6, যে পার্টস কেনা হয়েছে, পার্টস কেনার জন্য 7.5% ভ্যাট হয়েছে। আমি কি মোটর গ্যারেজ 10%, উনি না, বললেন যে এটা তো 7.5% ট্রেডিং আপনার, না হতে না পারে। তার মানে না কি না উনি আপনার, রাইট আছে?
না, আপনার আপনার সে যদি 7.5% হারে দেয়, তাহলে আপনি ভিডেস কত পার্টস আজকে কিনছে ভাই, কাটবেন? পার্টস কিনছে উত্তরা মোটরস থেকে। পার্স কিনুক না, আপনি ব্যবসায়ী হিসাবে সে দিছে আপনার 7.5%, আপনি ভিডেস কত পার্সেন্ট হারে কাটবেন বলেন? 7.5% দিতে হবে নাকি? 7.5% হবে? কোথাও দেখছেন এটা? আপনার এই জন্য তো 10% মতো বললাম যে হবে। ভিডেস জানতে হবে আপনাকে। কোনো 10%। ব্যবসায়ী, আপনি হুম বলে উৎপাদনকারী ছাড়া সব হুম ব্যবসায়ী দোকানদার আপনাকে যদি 7.5%, হুম 7.5% দিতে পারবে, আচ্ছা। কোনো সমস্যা নাই আপনাকে, ঠিক আছে। কিন্তু আপনি ভিডেস হুম কাটার হুম সময় হুম অবশ্যই 10% কাটতে হবে, কারণ সে তখন দোকানদার হয়ে গেছে। কথা আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো আর এক পার্সেন্ট আপনার ঘাট থেকে দিতে আচ্ছা হবে, আচ্ছা। নাহলে হুম এর কাটে দিতে হবে। এর আপনাকে 10% চালান দিতে পারতো, তো এর তো আচ্ছা। 10% আপনাকে চালান দিতে পারতো, ঠিক আছে। এটা কিন্তু হুম মাথায় রাখেন, এটা কিন্তু হুম ভুল করতেছে সবাই। হ্যাঁ, সেদিন কিন্তু অঙ্ক মানে এটা করলাম না, আমরা করাই হ্যাঁ, গেছিলাম তো এটা, আমাদের দ্বিতীয় নম্বর এটা তো করাই অঙ্কের দিছিলাম। দ্বিতীয় নাম্বার সলিউশনটা বা দ্বিতীয় নম্বর হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু করে দিছিলাম, এটা কিন্তু জানতে হবে ভাই, জানতে হবে। হ্যাঁ, এগুলো না জানলে কিন্তু মুশকিলে পড়বেন। এগুলা কিন্তু আসলে থিসিস করার মতো, বুঝছেন। আমি যে মানে এই যে ক্লাস করাচ্ছি এমনি না কিন্তু, বুঝছেন। ভাইয়া, এগুলা জিনিস টেলিকমিউনিকেশন তো কিন্তু 5%, এটা তো ঠিক আছে তাই না? টেলিকমিউনি টেলিকমিউনিকেশন, হ্যাঁ পাইপ, ওটা তো আপনার ভিডিওস করার দরকার নেই। টেলিকমিউনিকেশন তো ভিডিওস করার দরকার নেই। টেলিকমিউনিকেশন কাটি তো ভিডিওস আমরা। কাটার আছে কেন? হ্যাঁ হ্যাঁ, ওটা 5% কাটছি আমরা, ফাইভ আমাদের পার্সেন্ট আমরা সার্ভিস নিছি। টেলিকমিউনিকেশনের টেলিকমিউনিকেশনে মানে আপনার তো এটা ভিডিওস করার কথা না, ইন্টারনেট সেবা তো ভিডিওস করার কথা না। আপনাদের এটা কিন্তু এটা আইটি, ভিডিএস তো আছে এক্সেন্টেড তো না? ভাইয়া, আছে তো। এটা কি 44টার মধ্যে কি আছে? টেলিকমিউনিকেশন 44টার আছে মধ্যে এটা? আছে ভাইয়া, 44টার মধ্যে আছে, আর 44টার মধ্যে 44টার আছে। মধ্যে তো থাকে, তাহলে ঠিক আছে। তথ্য প্রযুক্তি নির্ভর সেবা আছে। 44টার মধ্যে আছে। তো ওটা কি আইটির মধ্যে পড়ে? জি আছে। আইটি আইটি, হ্যাঁ, হ্যাঁ আইটির মধ্যে টেলিফোন ভাইয়া। টেলিফোন টেলিফোন যেটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, M2 আইটির, কমিউনিকেশন আর কি, ওই যে আচ্ছা ওটা যদি আইটির আইটির মধ্যেই মধ্যে তো থাকতে পড়ে। পারে, আইটি ব্যাখ্যার মধ্যে থাকতে পারে, আইটির মধ্যে থাকলে তাহলে ঠিক আছে, আইটির মধ্যে থাকলে তাহলে আপনি 5% হারে কাটবেন, ঠিক আছে। কমিউনিকেশন ওইখানে যে হারে আছে মনে সেটাই। পড়ে। ঠিক হ্যাঁ, আছে ঠিক তো আছে। ঠিক আছে। আমরা এই যে মোটামুটি এগুলা জানলাম। এখন আমরা যে আজকে কিন্তু যে ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্কটা, বুঝছেন, অনেক কঠিন হবে। মানে আমি কঠিনটাই দিছি যে যদি বুঝাইতে পারি আপনাদেরকে, তাহলে ধরেন যে এটা সাকসেস, একদম সাকসেস, আমিও সাকসেস, আপনারাও সাকসেস হয়ে যাবেন, কিন্তু এই অঙ্কটা যে ভালো করে যে বুঝবে, ঠিক আছে। এই অঙ্ক যদি না বোঝেন, তাহলে ভাই মানে বিপদ হয়ে যাবে। এটা মানে বোঝার মতো ক্ষমতা যে কার হবে জানি না, কথা বুঝছেন। এই অঙ্কটা বড় একটা অঙ্ক, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু, ঠিক আছে। তো কাজে আপনার একটু মনোযোগ দিতে হবে, এটা মনোযোগ যদি না দেন আপনি কখনোই পারবেন না, ঠিক আছে। যারা খুবই ভালো তারা বুঝবে, অনেক ইয়া আছে, ক্রিটিক্যাল আছে, তো অনেকেই দেখবেন যে মানে বুঝে ফেলবেন। আর যারা বুঝবেন না, প্রশ্ন করবেন, এবং এটা থাকবে একবারে বৃহস্পতিবার পর্যন্ত। কোনো আপনারা দেখবেন, বুঝতে না পারলে ইয়েকে লিখবেন, না হলে কলও দিবেন, সমস্যা নেই, বুঝে দিব, ঠিক আছে। এটা আমরা বুঝেই ছাড়বো, এটা হলো সবচেয়ে বড় কথা, ঠিক আছে। এখন ধরেন যে এখানে কে কে আছেন যে এসডি আরোপযোগ্য পণ্য বিক্রি করেন, এক। দুই হলো 15% হারে সেল করেন উৎপাদনকারী কে আছেন, আবার এক্সামটেড কে সেল করেন, ঠিক আছে। এখানে আমি তিনটা দিছি, যে তিনটাই আমি করি, তিনটাই আমি করি। একটা 15% হারেও সেল করি, আমি তেল সেল করি। আবার এসডি দিয়ে আমি পানি সেল করি। তারপরে আপনার আটা ময়দা সুজি এক্সামটেড, এটাও সেল করি আমি, ঠিক আছে। তো তিনটা কাজে আমি করি। তো এইখানে যারা অঙ্কুরিয়াটা কি সবাইকে প্রিন্ট দিছেন এটা? জি জি ভাই। প্রিন্টের সামনে রাখেন, হ্যাঁ। এটা এটা কিন্তু না রাখলে আপনি বুঝতেও পারবেন না। এটা হলো সিস্টেম, হলো যে আমরা প্রথমে আমরা কি বের করব, প্রথম কাজ হলো আপনার হলো উৎপাদ কর, ঠিক আছে। অঙ্কটাতে পড়বো আমরা উৎপাদ কর। আর দ্বিতীয় হলো বের করব আমরা উপকরণ কর রেয়াত, ঠিক আছে, যে ইনপুট ট্যাক্স। আর তারপরে আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বের করব, তারপরে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বের করব। তা এখন যদি আপনি উপকরণ যদি না চিনতে পারেন, তাহলে তো হবে না। আর দুই নম্বর কথা, ইনক্রিজিং কোনগুলো হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে হবে না। আর ডিক্রিজিং কোনটা কোনটা হয় সেটা যদি আপনি না জানেন, সেটাও হবে না, ঠিক আছে। এখন আমি আগে গল্প করার মতো করে বলি, হ্যাঁ, অঙ্কতে পরে যাব আমরা। ধরেন যে আমি বিদ্যুৎ বিল আছে, হ্যাঁ, যে বিদ্যুৎ বিল এটা কি উপকরণের মধ্যে পড়ে কিনা,
বিদ্যুৎ বিলটা উম, কেউ বলতে এ- পারবেন? এক এক মিনিট ভাই, একটু ইন্টারাপ্ট করলাম, 1 মিনিট। না হবে না, পারবে না ভাইয়া। জি, বিদ্যুৎ বিল পর উপকরণের মধ্যে হ্যালো। যদি সে ম্যানুফ্যাকচারার। হ্যাঁ বলেন, বিদ্যুৎ বিল কে কে, ওনার সাথে কে কে একমত যে বিদ্যুৎ বিল আমার উপকরণ হবে না? ওনার সাথে কে কে বিদ্যুৎ বিল একমত? উপকরণ হবে, হবে ভাইয়া মনে হয়। এটা হবে হবে মনে বিদ্যুৎ হয়, বিল উপকরণ উপকরণ হবে ভাই, মনে উপকরণ হয় হবে। বলা যাবে না, মনে হয়, উপকরণ হবে মনে হয়। অবশ্যই না, অবশ্যই। বিদ্যুৎ বিল উপকরণ হবে। হ্যাঁ আপনাকে আমি বলি, এই জন্য বলছি বুঝছেন, একটু এই অঙ্কটা একটু এই জন্য বলছি যে আমরা ভাইয়া শিখবো ওইভাবে। হ্যাঁ 1 মিনিট একটু ইন্টারাপ্ট করলাম ভাইয়া, 1 মিনিট। রেকর্ডিংটা কি আপনার ডিভাইসে হচ্ছে ভাইয়া? এই রেকর্ডিংটা শুরু করছেন? রেকর্ডিং তো হচ্ছে, আপনারটা কি হচ্ছে কিনা? হোস্টের কোনো হচ্ছে তো পারমিশন মনে হয় লাগবে? রেকর্ডিং। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। হোস্ট কে, আমি হোস্ট কে? হোস্ট আমি আছি ভাইয়া, আপনাকেও হোস্ট করা আছে ভাইয়া আর মনে হয় কেউ আপনার। আছে আমার এখানে? হ্যাঁ আপনারটাও, আপনারটা কি রেকর্ডিং নিচ্ছে না তো মনে হয়, আমারটাতে একটাই না শো না না, করছে। স্মার্ট রেকর্ডিং হইতে হয়, আমার এখানে রেকর্ডিং নাই তো। আচ্ছা, আমাদের এক মিনিট। আমারটাও হচ্ছে না। কারো ল্যাপটপ আছে, কারো ল্যাপটপ আছে নাকি ভাই? কারো জি ভাই ল্যাপটপ আমার থাকলে আছে, ইসমাইল হোসেন আছে আমারটা। ইসমাইল এই যে হোসেন ওখানে ভাই, ওখানে আপনাকে পোস্ট করে দেন, পোস্ট করে আমি দেন। আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি, আপনি রেকর্ডিংটা একটু আপনি অন করেন। আচ্ছা ঠিক আছে, অন করে দিলাম। জি। হ্যাঁ অন করে দেন, হ্যাঁ হ্যাঁ পোস্ট করে আপনার অন করে দেন, তাহলে সুবিধা হবে, একটা মিস হলে আরেকটা যেন মিস না হয়। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, কন্টিনিউ করতে পারেন এখন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা হ্যাঁ বলেন এখন যে উপকরণ, এই যে আমি কিন্তু শুরুতে আমি বলছি যে গল্প আগে করি, হ্যাঁ অঙ্কতে আগে যাবো না, আমরা আগে শিখি তারপরে যাব। সাপোজ ধরেন বিদ্যুৎ বিল, এটা কি আমার ইনপুট ট্যাক্স মানে হবে কিনা, মানে উপকরণ হবে কিনা আমার এটা? উপকরণ হবে। হ্যাঁ, বিদ্যুৎ বিল উপকরণ উপকরণ হবে। 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 আর এটা যারা জানেন না ভালোভাবে, দুইয়ে দুইয়ে ধারা 2:18 কতে সম্পূর্ণভাবে লেখা আছে কিন্তু, হ্যাঁ এখানে জ্বালানি হিসেবে ব্যবহৃত যে কোনো পদার্থ, এই কথাটা কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে? আপনি জ্বালানি হিসেবে ব্যবহৃত যে কোনো পদার্থ বলতে এখানে ওই যে মানে শুধু ওই তেল বা মোবিল এগুলো বোঝায় না, ঠিক আছে? এখানে কিন্তু বিদ্যুৎ বলে বোঝায়। ঠিক আছে, বিদ্যুৎ দিয়ে আপনি এখানে কাজ করবেন। ঠিক আছে, বিদ্যুৎ দিয়ে আপনি ধরেন যে যে কোনো জিনিস করতেছেন, তো বিদ্যুৎ দিয়ে করতেছেন না, গ্যাস দিয়েও করতেছেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি গ্যাস, বিদ্যুৎ, আপনার ওই ধরেন যে এই জ্বালানি বলতে ডিজেল, আপনি যেগুলা যখন যেটা লাগে উৎপাদন করতে, সেগুলা কিন্তু আপনার উপকরণ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এইগুলা হলো উপকরণ। তো এই উপকরণ আপনি উপকরণ হিসাবে গণ্য হবে। ঠিক আছে? সাপোজ ধরেন প্রিন্টিং, প্রিন্টিং করছেন কোনো কিছু, হ্যাঁ, তো এটা কি আপনি উপকরণ হিসাবে নেওয়া যাবে কিনা বলেন? প্রিন্টিং। প্রিন্টিং উপকরণ প্রিন্টিং নেওয়া বিল যাবে না। উপকরণ না। না, প্রিন্টিং উপকরণ না। তারপর আর কেউ আছেন একমত কে? প্রিন্টিং উপকরণ প্রিন্টিং না, তো মানে উপকরণ হওয়ার কথা। প্রিন্টিং একটা সার্ভিস না উপকরণ ভাইয়া? না, উপকরণ। প্রোডাক্টের আমি বলি এইটা, হ্যাঁ প্রোডাক্টের এটাতে গায়ে ওটা তো এখানে বোঝার একটা ব্যাপার আছে। হ্যাঁ আপনার Printing হলো যেহেতু এই অঙ্ক ক্ষেত্রে আমি বলি, document প্রিন্টিং বলতে কি বোঝায়, এটা সেবা না? জি স্যার, সেবা। Yes, জি ভাই, হুম, সেবা। সেবা। হ্যাঁ, সার্ভিস। আপনি সেবা বলতে সব সেবাই উপকরণ আপনার, সব সেবাই উপকরণ। কিন্তু আপনার এখানে যখন দেখবেন যে যে সেবাগুলো আমার রিলেটেড, আমার প্রোডাকশনের সাথে রিলেটেড, সেই সেবাগুলো আপনি উপকরণ হিসেবে ব্যবহৃত হবে। হ্যাঁ, তো যেহেতু আমি এখানে আমার এখানে আমার কোনো কিছু লেখা নাই, এখানে কিন্তু আমার 4.3 তো দেওয়া নাই এই অঙ্কতে, তাই না? তো কাজে অঙ্কুর ক্ষেত্রে আপনি সবসময় মাথায় রাখবেন, কোন সেবা যদি দেওয়া থাকে, কোন সেবা যদি এখানে থাকে, আপনি কোনো কথাই হবে না, সেবাটা আপনি উপকরণ হিসেবে ধরে নেবেন। কারণ যেহেতু উপকরণে আমার সংজ্ঞাতে দেওয়া আছে সেবা, সেবা বলতে সব সেবা। ঠিক আছে? আর যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, যদি আপনি প্রিন্টিং যদি আপনার কোনো কাজে লাগে, প্রিন্টিং যদি কোনো ইয়াকে থাকে যে আমার এটা প্রিন্টিং সব সময় হয়, এটা আমার লাগবে। ঠিক আছে? যেমন ধরুন কোনো প্যাকেট প্রিন্টিং করেন সব সময়। ঠিক আছে? তো প্রিন্টিং করে নিয়ে আসলে তো আপনার খরচ হচ্ছে না, তো সেই প্রিন্টিংটাও কিন্তু আপনার সেবা হিসাবে ওইখানে গণ্য হবে। এটা কিন্তু উপকরণ। আচ্ছা ভাই, একটা ঠিক আছে? প্রশ্ন ছিল আর কি। জি ভাই, হ্যাঁ যদি বলেন। ধরেন আমি একটা সাবান বিক্রি করতেছি,
তো সাবানটা বিক্রি করার জন্য আমি যদি অ্যাড দেই, মানে যদি অ্যাডটা আমার ফিজিক্যাল কপিতে হয়, পেপারে বা ইসে কোনো ব্যানার, ওইটাও তো প্রিন্টিং এ হুম পড়ে, তো হুম ওইটা তো আর রেয়াত পাবো না। কেন বিজ্ঞাপন আপনি বিজ্ঞাপন এটা তো আপনি যদি কোনো পেপারে দেন, এটা জি। বিজ্ঞাপন হিসাবে এটা ইয়া হবে, ট্রিট হবে। কথা আচ্ছা আচ্ছা, বুঝছেন? রেয়াত পাবো তাহলে হ্যাঁ, এটার। রেয়াত পাবেন, বিজ্ঞাপন আচ্ছা অবশ্যই রেয়াত পাবেন। আপনি আচ্ছা। এমনও কি আছে জানেন, যে আপনি যে বিলবোর্ড আছে না, জি জি। এবার বিলবোর্ড তৈরি করে দেয় না, যে আমি 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 হ্যাঁ আমি কোম্পানি আবুল খায়ের কোম্পানি, আমি আপনার দোকানের নাম, আমি আমার অ্যাড দিয়ে আপনার দোকানের নামটা আমি লিখে দেয় না নিচে ছোট করে, দেখছেন এরকম বহুত ইয়া আছে কি না? হ্যাঁ হ্যাঁ। কথা বুঝছেন? এটাও কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়ে। হুম, কথা জি বুঝছেন? ধন্যবাদ। বিলবোর্ড গুলো, জি। এটা আপনি অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে নিন। পেপারে যেগুলো দিবেন অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আপনাকে অ্যাডভার্টাইজমেন্টের বিল দিবে। পেপার থেকে যখন দিবেন না, তখন কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট জি বিল দিবে আপনাকে। স্যার জি একটা জিনিস জি। জিজ্ঞেস করতে ঠিক আছে? চাচ্ছি। আর অ্যাডভার্টাইজমেন্টটা তো শোনেন, আমি বলি অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে আপনার এই যে বিল বোর্ডের যে কথা বললেন আপনি, এগুলো কিন্তু আপনি নিজে দিতে পারবেন না, এগুলো তো নিজে দেওয়া যায় না। এগুলো কি নিজে দেওয়া যায়? এগুলো তো এজেন্ট ধরতে হয়। আপনি অ্যাডভার্টাইজমেন্ট যে ফার্ম গুলো আছে, অ্যাডভার্টাইজমেন্টের যে এজেন্ট গুলো আছে, এদের মাধ্যমেই কিন্তু আপনার টিভি শো বলেন, আপনার ওই পেপারে অ্যাড বলেন, এদেরকে দিয়ে দিলেই এরাই তখন সব কাজ করে দিবে আপনার। তখন ওটা ঠিক আছে? সার্ভিসের আন্ডারে চলে যাবে নাকি? হ্যাঁ, তখন আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিসে ওটা চলে যাবে। আচ্ছা ঠিক স্যার, আছে? সেক্ষেত্রে আপনি যেহেতু দোকানের সাইনবোর্ডের কথাটা বললেনই, তাহলে স্পন্সরশিপের ক্ষেত্রে কি হবে? এটা তো আলাদা আছে, স্পন্সরশিপ আলাদা। আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা এটাও আচ্ছা। একটা সার্ভিস আছে। হ্যাঁ, বিডিএস স্পন্সরশিপ আছে। কিন্তু আলাদা সার্ভিস। এটা ভিডিওসে কিন্তু আছে। হ্যাঁ, স্পন্সরশিপ কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে? আপনি ধরেন যে একটা জিনিস আয়োজক হয়েছেন, হ্যাঁ, এটার একটা স্পন্সরশিপ আপনি দিছেন, তো সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা জিনিস। এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট না, স্পন্সরশিপ হিসাবে ওটা ট্রিট করবে। সালাম আলাইকুম আবু ভাই। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যালো মাহবুব ভাই। আচ্ছা। ওই হ্যাঁ। আমাদের একটা ইস্যু ছিল যে অ্যাডভার্টিজমেন্ট উপকরণ হিসেবে নিয়েছে কেউ একটা দেখছি হুম। অ্যাডভার্টিজমেন্ট কি উপকরণ হিসেবে নেওয়া যায়? এটা কেন উপকরণ নেওয়া যায় সংজ্ঞার না? মধ্যে নেই। উপকরণই তো আপনার, ভাই সংজ্ঞার মধ্যে কোথায় সংখ্যার মধ্যে নাই? কোথায় ওই যে সংখ্যার মধ্যে নাই? 18 কতে যেটা। আপনার কথা তো সরাসরি লেখাই আছে সেবা। ও সেবা সব আচ্ছা আচ্ছা সেবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা নেওয়া যাবে না? অ্যাডভার্টাইজমেন্ট কি? আমি বলি, আপনার হুম। 186 ইয়া আছে না, ওই ধারা, এই কি হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ, এসআরও আছে দাঁড়া, না? এই এসআরও এসআরও আসে ওইখানে শেষে, হ্যাঁ। 99টা মনে হয় ইয়া আছে, সেবা আছে। সবগুলো সেবা। এখানে আপনার হুম হুম যেগুলা হুম। সেবা আপনার কাজে লাগবে সবগুলো উপকরণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সবগুলো উপকরণ কিন্তু হিসেবে নেওয়া যাবে নাকি? আপনার জন্য ধরেন ওই 99টার মধ্যে আপনার ধরেন যে আপনার 5টা উপকরণ হতে পারে, আপনার জন্য 5টা, হ্যাঁ। আরেকজনের জন্য আরো 5টা হতে পারে, আরেকজনের জন্য আরো 10টা হতে পারে ওইখান থেকে। কথা বুঝছেন? হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, এইগুলা বুঝতে পারছি। আলাদা আলাদা, যেটা আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড সেই সেবাগুলো আপনার উপকরণ হিসাবে নেবেন। কিন্তু আচ্ছা আচ্ছা, বুঝতে সব পারছি। সেবাই কিন্তু উপকরণ। সব সেবাই উপকরণ, বাট এখানে এই সিস্টেম হলো যে আপনার প্রোডাক্টের সাথে যে রিলেটেড যে জিনিসগুলো, সেগুলো আপনার জন্য উপকরণ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ক্লিয়ার? ধন্যবাদ। হ্যাঁ ক্লিয়ার, এই যে এখন ক্লিয়ার, দেখছেন, মাশাআল্লাহ। এই যে জিনিসগুলো বুঝছেন, হ্যাঁ এই জিনিসগুলো না জানলে হ্যাঁ হ্যাঁ আপনি কিন্তু অঙ্ক বুঝবেন হ্যাঁ না। ঠিক আছে? হ্যাঁ এই হ্যাঁ, জন্য আমি অবশ্যই। বলছি যে আমি আমার মতো করে গল্প করি, এই জন্য বলছি, বুঝছেন? তো এইখানে আপনি শিখে গেলেন যে বিদ্যুৎ বিল, প্রিন্টিং, ঠিক আছে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলা কিন্তু সবগুলা কিন্তু আপনার উপকরণ হিসাবে গণ্য হবে। ঠিক আছে? আর এখানে শোরুম ভাড়া দেই আমরা, এটা রেন্ট কি রেন্ট কি হয়? রেন্ট কি উপকরণ হিসাবে গণ্য হবে? বলেন, কে না পারবেন? না, হবে না, হবে না। না ভাইয়া। হবে না। এখানে সরাসরি 2018 ক তে লেখা আছে কিন্তু, ব্যবসা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, অফিস, শোরুম, অনুরূপ ক্ষেত্র যেখানে নামে অভিযোগ কেন ভাড়া গ্রহণ, এগুলা কিন্তু উপকরণ নয়। ঠিক আছে? যে উপকরণ নয় সেই লিস্টটা কিন্তু, এই লিস্টে কিন্তু এটা আছে। ঠিক আছে? কাজেই আপনার শোরুম ভাড়া কখনো উপকরণ হিসাবে গণ্য হবে না, এটা আপনার সংযোজনে চলে যাবে। ঠিক আছে? মনে থাকবে? আহ, এখন আমি কিন্তু শিখাইছি আপনাদের যে নগদে পেইড করলে, চেকে পেইড করলে কি হয়, এটা শিখালাম না? শিখাইছি। তারপরে ধরেন যে আপনার যখন বৃদ্ধিকারী সমন্বয়গুলোর মধ্যে কি কি পড়ে আপনি এটা জানেন? যে আপনি ধরেন যে বৃদ্ধিকারী সমন্বয় একটা জিনিস,
এই যে আপনি শোরুম ভাড়া কি হয়, এটা বৃদ্ধিকারী হয় না? হ্যাঁ, ব্র্যান্ড বৃদ্ধিকারী ই সমন্বয় ব্র্যান্ড ভ্যাট সবসময় মাথায় রাখবেন, বৃদ্ধিকারী সময় হয় কিনা বলেন। এটা সময় হয়। সবসময় মাথায় রাখবেন, ব্র্যান্ড ভ্যাট কিন্তু হ্যাঁ, বৃদ্ধিকারী সমন্বয়, এটা হয়তো না, এটা তো জানেন। তারপরে ধরেন যে ইয়েস বৃদ্ধিকারী ইয়েস সমন্বয় ইয়েস। আর কি হতে পারে, যদি আপনি প্রোডাক্ট কিনছেন, র মেটেরিয়ালস কিনছেন, আপনি ফেরত দিবেন, ভালো নয়, আপনি ডেবিট ফেরত, আপনারও ফেরত আসে না, আপনারও যেগুলো ফেরত আসে বা আপনি ফেরত দিবেন। র মেটেরিয়ালস নিয়ে এসছেন, কিছু নষ্ট বা ভালো নয়, এগুলা কি করবেন, আপনি ফেরত দিয়ে দিবেন। আপনি কিছুদিন পর দেখছেন, 1 মাস পরে দেখছেন খারাপ, আপনি রিবেট নিয়ে নিছেন, কিন্তু পরে দেখছেন খারাপ, তখন কি করবেন, এগুলো ফেরত আপনি ফেরত দিবেন। তার মানে কি ডেবিট নোট। ডেবিট ডেবিট নোট নোট হলে কি হয়, ইনক্রিজিং। বৃদ্ধিকারী সমন্বয়। হ্যাঁ ঠিক কিনা বলেন, এটা বলেন ঠিক কিনা। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস ইয়েস ভাইয়া। তারপর আপনি ধরেন যে, হ্যাঁ তারপর ধরেন যে বৃদ্ধিকারী সমান আরেকটা ধরেন যে আপনি ওই যে বললাম না যে নগদে রিবেট নিছেন বাট চেকের মাধ্যমে পেড করছেন 50,000, আর নগদে করছেন 50,000। তো তখন আপনি রিবেটটা তো 1 লাখ টাকারই নিয়ে নিছেন। তো এই 50,000 যখন নগদে যখন পেড করবেন, তো নগদে ব্যাংকিং চ্যালেঞ্জ ব্যতীত যেটা পেইড হবে, সেটা কি হয়, এটা এটাও বৃদ্ধিকারী ইনক্রিজিং। সমন্বয়। এটা কিন্তু বৃদ্ধিকারী ইনক্রিজিং। হ্যাঁ সমন্বয়। এটা কিন্তু ইনক্রিজিং এর সুন্দর করে সংজ্ঞা ওই ইয়াতে কিন্তু লেখা আছে, সংজ্ঞাতে লেখা আছে, জি কথা জি জি, বুঝছেন, লেখা আছে। যে ব্যাংকিং চ্যালেঞ্জ ব্যতীত যেগুলা হবে না, সেগুলা হলো ইনক্রিজিং হবে। ঠিক আছে, যেমন উচ্চ কর্তন করছেন আপনি, উচ্চ কর্তন যেটা করবেন, সেটা কি হবে, ইনক্রিজিং, নোট 24। ঠিক কি হ্যাঁ, না বলেন, আপনি যে উচ্চ কর্তন যেটা করবেন, সেই টাকাটা কোথায় যাবে, ইনক্রিজিং এ যাবে। যেটা বৃদ্ধিকারী হলো সমন্বয়। এটা নগদে তো পেইড করবেন, বৃদ্ধিকারী যেটা সমন্বয়। নগদে পেইড করবেন, সেটাও কি হবে, বৃদ্ধিকারী। ইনক্রিজিং এ যাবে, তাই না? তারপরে আপনি ধরেন যে আরেকটা বিষয় আপনি ভাইয়া, বিডিএস আপনার এর প্রোডাক্ট, ক্ষেত্রে ভাইয়া, হুম যদি আমি হুম উৎস কর্তনকারী সত্তার কাছে বিক্রি করি, সেক্ষেত্রে তো এটা হ্রাসকারী সমন্বয় দেখাইতে হবে নাকি? আমি পরে বলি, আপনি আগে আগে যাবেন না, হ্যাঁ। আমি বলতেছি, আপনি যখন আপনি কাটবেন, আমি বলছি যে আপনার কথা বলছি, আপনি যদি উচ্চ কর্তনকারী হন, তাহলে আপনি কাটছেন, তাহলে তখন আপনি কোথায় দেখাবেন, বৃদ্ধিকারী সমন্বয়। বৃদ্ধিকারী বৃদ্ধিকারী সমন্বয়। ঠিক সমন্বয়। আছে, আমি বৃদ্ধিকারী সমন্বয়ের কথা আগে রাশকারীতে যায়েন না, হ্যাঁ, ভুলে ফেলবেন। রাশকারী সমন্বয়, এই যে আপনি উচ্চ কর্তন করবেন, রাশকারী সমন্বয় করবেন, বৃদ্ধিকারী সমন্বয় করবেন। ঠিক আছে, আপনার প্রোডাক্ট, আপনি র মেটেরিয়ালস কিনছেন, ভালো নয়, আপনি ফেরত দিচ্ছেন, ফেরত দেওয়ার সময় কি করবেন, ডেবিট নোট করবেন। ডেবিট নোট কোথায় বসে, ইনক্রিজিং এ বসে। বৃদ্ধিকারী সমন্বয়। ঠিক আছে, যে নগদে পেড করছেন, ব্যাংকিং চ্যানেল ব্যতীত পেড করছেন, সেটাও হবে ইনক্রিজিং। ঠিক আছে, মনে থাকবে। সাপোজ ধরেন সাপোজ ধরেন আপনি কিছু আছে র মেটেরিয়ালস, হ্যাঁ, যে আপনি র মেটেরিয়ালস অব্যাহতিপ্রাপ্ত পণ্যের ক্ষেত্রে ইউজ করছেন, একই একই পণ্য অব্যাহতিপ্রাপ্তর ক্ষেত্রে ইউজ করছেন, আবার আপনার ধরেন যে 15%-এর ক্ষেত্রে ইউজ করছেন। আপনি 15%-এর ক্ষেত্রে রিবেট পাবেন, কিন্তু অব্যাহতিপ্রাপ্তের ক্ষেত্রে কিন্তু আপনি রিবেট পাবেন না, কিন্তু পণ্যটাতে ইউজ করছেন, র মেটেরিয়ালসটা ইউজ করছেন, তখন কি হবে, যে কত টাকা ইউজ করছেন বা কতটুকু ইউজ করছেন, সেটার উপরে বেসিস করে আপনার যে ভ্যাটটা আসবে, সেটা ভ্যাটটা ফেরত দিতে হবে, সেটাও হবে ইনক্রিজিং। এটা এটা বোঝাতে পারছি। সাপোজ ধরেন আপনি একটা উদাহরণ দেই, সাপোজ ধরেন যে এই এটা কি ভাই ন্যাপকিন আংশিক এবং পর্যায়? আংশিক 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 47 আংশিক ধারা। কিছু, ধারা 47, আংশিক ধারা হুম, 47, 47। এটা বলি, এটা কিন্তু উৎপাদনকারী ক্ষেত্রে কিন্তু মানে খুব ভালো একটা ইয়ে। আমি যেটা কাজ করে আসছি, সেটা হলো যে ন্যাপকিন, ডায়াপার, হ্যাঁ, টুইঙ্কেল, আর হলো ফ্রিডম। তো এখানে কিন্তু ওই যে দানাটা কি বলে, এটা পিপি দানা। পিপি দানা, হ্যাঁ। তো পিপি দানা যেটা, হ্যাঁ পিপি দানা যেটা, ওইটা নিয়ে আসে। তো ওইটা নিয়ে আসার পরে আপনার ওই যে ডায়াপারও লাগতেছে, আমার ন্যাপকিনও লাগতেছে। ঠিক আছে, তো একই জিনিসই তো নিয়ে আসছি। তো একটা হলো ডায়াপার হলো 15% ভ্যাট, আর আপনার ন্যাপকিনে হলো এক্সামটেড। ঠিক আছে, তো জিনিস তো একসাথে নিয়ে আসে, তো এখানে ব্যবহার করতেছি, ওখানে ব্যবহার করতেছি। তো সিস্টেম হলো যে আমাকে আগে বের করতে হবে যে ওই প্রোডাকশনটা আমার কত হয়েছিল ওই মাসে। ঠিক আছে, যে ন্যাপকিনে ক্ষেত্রে আমার প্রোডাকশন কত হয়েছিল, আর কতটুকু আমার র মেটেরিয়াল, কতটুকু আমার ওই যে পিপি দানাটা আমার মানে ইউজ হয়েছে। ঠিক আছে, কনজাম্পশন হচ্ছে ওটা, ওই যে 4.3 রেশিও অনুযায়ী প্রোডাকশন দিয়ে গুণ করে এটা বের করতে হবে। তারপর এটা হলো কতটুকু বের হলো, এটাকে কেজি বা যতটুকু টন বের হবে, সেটাকে আমি ওই ভ্যালু দিয়ে, যে ভ্যালুটা আছে আমার 4.3-তে, এটাতে গুণ করব। গুণ করার পরে এটাকে আমি 15% করব, এই ভ্যাটটা নিব। এই ভ্যাটটা কোথায় যায়, আমি যেহেতু আগে রিবেট নিয়ে নিছি, তাহলে এখন রিবেটটা কি ফেরত দিয়ে দিব, ফেরত দিলে কোথায় দিতে হয়, ইনক্রিজিং। বৃদ্ধিকারী সমন্বয়। হ্যাঁ, সরকারকে দিয়ে দিব, এটা হলো ইনক্রিজিং। এইটুকু কে বোঝেন নাই বলেন, এটা কে বোঝেন নাই, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি।
হ্যাঁ, এটা কিন্তু ভালোভাবে মনে রাখেন, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখেন, হ্যাঁ, এটা কিন্তু লাগবে। তো সাপোজ ধরেন এরকম এক্সাম্পল ইস্যুর ক্ষেত্রেও আপনি এই জিনিসটা হবে। তারপর ধরেন যে আপনি কোনো জিনিস যদি আপনি এই কি বলে এটাকে 5% বা 7.5% হারেও যদি সেল করেন, যে বা 15% হারে সেল করেন, আবার একই পণ্যই ব্যবহৃত হচ্ছে 5% হারে সেল করেন, সেক্ষেত্রে একইভাবেই রিবেটটা বাতিল হবে, হ্যাঁ, যেটা আপনি ইনক্রিজিং করে দিতে হবে। এগুলো হলো ইনক্রিজিং ইস্যু। আর যে ইস্যুগুলো হয়, ডিক্রিজিং ফার্স্ট ইস্যু হলো যে আপনার কাছ থেকে কেউ যদি ভিডিএস কেটে নেয়, আপনি মাল দিছেন, আপনার আপনার ইয়াকে ভিডিএস কেটে নিয়ে আপনাকে 6.6 দিয়ে দিছে, হ্যাঁ, আপনাকে দিছে, আপনি উচ্চ কর্তনকারী নয়, তো আপনার থেকে কাটছে, তখন আপনাকে ই করতে হবে নাশকারী সমান, ঠিক আছে। আর আরো একটা জিনিস আছে, সেটা হলো যে এই আগাম কর। আগাম কর যেটা আমরা এই এই ইয়াকে দিয়ে আসি না, ইম্পোর্ট স্টেজে যেটা আমরা এটি হুম, দিয়ে আসি, এই এটা এটিটাও হলো ডিগ্রি। মেন জিনিস, এটা কিন্তু মাথায় রাখেন। হ্যাঁ, এটাও কিন্তু ডিক্রিজিং এ চলে আসবে সরাসরি, এটা কোনো সাবফরম টাবফরম নাই, এটা কিন্তু সরাসরি আপনি যেহেতু 22-এ হোক বা ওই 15-তে হোক, যখনই আপনি এন্ট্রি দিবেন তখনই কিন্তু সাথে সাথে এটিটা 30-এ চলে আসবে, ঠিক আছে। এটা হলো ডিক্রিজিং, মনে থাকবে। আর তারপরে যদি আপনি যদি আপনার কাছে কেউ যদি মাল ফেরত দেয়, আপনি পণ্য বিক্রি ফিনিশ গুডস বিক্রি করছেন, আপনাকে ফেরত দিচ্ছে, তখন আপনি করবেন কি, ক্রেডিট নোট। এই ক্রেডিট নোট আপনার কোথায় বসে? ডিক্রিজিং এ বসে, ঠিক আছে। এটা মনে রাখেন, এটা তিনটা জিনিস মনে রাখলেই বেশি ইয়া হবে, ঠিক আছে। যে এই ডিক্রিজিং, একটা হলো 6.6 এর জন্য, একটা হলো আগাম কর, আর একটা হলো ক্রেডিট নোট। এই ইম্পর্টেন্ট তিনটা জিনিস, ঠিক আছে। আর কিছু জিনিস আছে যে আপনার ধরেন যে দাম আহ, ইয়ে দিছেন আপনি, যে প্রোডাক্ট বিক্রি করছেন, হুট করে দামটা কমে গেছে, তো দামটা কমে যাওয়াতে কি হবে, তো তখন আপনার ধরেন না, দাম কমে যায়নি, ধরেন যে আপনি এটা 6.3 দিচ্ছেন, 6.3 দেওয়াতে কি হয়েছে, আপনার প্রোডাক্টের দামটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো আপনার এটা কমাইতে হবে, তো ভ্যাট তো চলে গেছে, তখন কমাইতে গেলে আপনাকে কি করতে হবে, এটা হলো ডিক্রিজিং এ চলে আসবে, ঠিক আছে, ক্রেডিট নোট করে ডিক্রিজিং এ নিয়ে আসতে হবে। এই হলো আমাদের ইয়া। তো এখানে এই অঙ্কটা এভাবেই আমরা সাজাইছি, ঠিক আছে। তো এই যেটাতে আপনার হলো এইচডি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে ভ্যাটটা কিভাবে বের করতে হয়, কে একজন বলেন তো ভাই, কিভাবে বের করতে হয়? প্রথমে সম্পূরক শুল্ক, তার উপরে ভ্যাট। বুঝি নাই ভাইয়া, আবার একটু প্রশ্নটা আবার করবেন রিকল? মানে এইচডি, এইচডি যেটা আছে, হ্যাঁ, এইচডির উপরে এইচডি থাকে, সেটা কিভাবে আপনি ভ্যাটটা বের করবেন? প্রথমে প্রথমে সিডি আর ডি এদেরকে মিউট করে দেন না ভাই, মিউট করে দেন, মিউট করে দেন, দিচ্ছি দিচ্ছি ভাই, দিচ্ছি। মিউট করে দেন না। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখানে আমরা এইচডি, এইচডি আরোপযোগ্য পণ্য, হ্যাঁ, কিভাবে ভ্যাটটা বের হয়, এটা কে জানেন, একজন বলেন। ভাইয়া, প্রথমে প্রথমে এসডিটা আসবে। মনে করেন 100 টাকার উপর হুম যদি 10% এসডি হয়, তাহলে 110 টাকা, এটার উপর 15% ভ্যাট। 110 টাকা মানে 10 টাকা, আর যোগ করলে 110 টাকা, এই তো নাকি? হ্যাঁ, তাহলে হ্যাঁ, একশো হ্যাঁ। দশ টাকার উপরে 15% ভ্যাট আসবে। আর কিন্তু এটা কেউ জানেন যে এইচডি, এইচডি আরোপ হলে যে ভ্যাটের হার যে সবসময় 15% 15%, হয়, এটা কে জানে না? কে জানে না বলেন? 15% সর্বোচ্চ সব সময়। হ্যাঁ, যেটার উপরে এইচডি আছে সে মাথায় রাখবেন, যেটা যে পণ্যের উপরে এইচডি আছে, সে পণ্যের আপনার ভ্যাট হবে 15%, ঠিক আছে। আচ্ছা এটা ভাইয়া, সবসময় মাথায় রাখবেন। একটা জায়গায় তো হুম, মনে হয় যে ভ্যাটটা বের করার ক্ষেত্রে একটু ডিফারেন্স নিয়ম আছে, সেটা হচ্ছে সি কার্ডের ক্ষেত্রে। এটা আলাদা জিনিস ভাই, এটা পরে আসেন না। জি, ঠিক আছে ভাই। আগে আগে যায়েন না, বলছি না, আগে আগে যায়েন না, আমরা সব শিখাবো, সিগারেটও শিখাবো, ঠিক আছে। জি। তো এখন এই যে জিনিসটা, আমরা এখন ম্যাথমেটিক্স যদি যাই, হ্যাঁ, আমরা ধরেন যে আমরা প্রথমে উৎপাদ করে বের করবো, আমরা আগে দেখেন এখানে সরবরাহ প্রথমে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে, সরবরাহ আদর্শ হারে করযোগ্য পণ্য সরবরাহ করে 4,80,00,000 টাকা, হ্যাঁ, যার মধ্যে 8 লাখ টাকা মূল্যের পণ্য ফেরত আসে, দেখছেন, এটা মাথায় রাখেন। 8 লাখ টাকা মূল্য পণ্য ফেরত আসে, একটা একটা করে যায়। এই আদর্শ হারে সরবরাহ করছে 4,80,00,000, তো 4,80,00,000 টাকা কি হবে, এটা উৎপাদক কর হবে না? নোট হ্যাঁ, কততে উৎপাদক। বসবে বলেন?
এটা নোট কততে বসবে কে বলতে পারবে? চারে 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 চারে। যাবে, হ্যাঁ, যেহেতু 15% চারে আদর্শ যাবে হার। আদর্শ হার। হ্যাঁ, গুড। এটা কিন্তু সবাই শুনেন, একটা একটা করে আমি ভেঙে ভেঙে বলতেছি, কিন্তু এটা পরে না বুঝলে কিন্তু ঝামেলায় পড়বেন, মিলাইতে পারবেন না। ঠিক আছে, আমি একদম লাইন বাই লাইন ভেঙে ভেঙে দিচ্ছি। তো যার মধ্যে 8 লাখ টাকা মূল্যের পণ্য ফেরত আসে, পণ্য ফেরত আসা মানে কি ক্রেডিট নোট। বলেন? ক্রেডিট নোট। ক্রেডিট নোট। হ্যাঁ, গুড। ক্রেডিট নোট। এই 8 লাখ টাকা ক্রেডিট নোট। তো ক্রেডিট নোট যদি হয়, তো এটা আপনার আমার নোট কততে যাবে নোট মনে আছে? 31। নোট দাদা 31 31। 31। হ্যাঁ, ডিক্রিজিং। এটা ডিক্রিজিং এ যাবে না? হ্যাঁ, ডিক্রিজিং এ যাবে, এটা মাথায় রাখেন। আবার ধরেন আদর্শ হারে 50 লক্ষ টাকা মূল্যর অপর একটি পণ্য সরবরাহ করে, যার উপরে 10% সম্পূরক শুল্ক প্রযোজ্য। দেখছেন, আরেকটা পণ্য সেল করছে সে আদর্শ হারে। এটা কোথায় যাবে, কত নম্বরে যাবে, নোট কত 4। নাম্বার নোটে যাবে বলেন, কে বলতে পারে? 4 নম্বরে যাবে ভাই। 4 নম্বরে। হ্যাঁ, এটাও 4 নম্বরে, যেহেতু আদর্শ হার, আদর্শ হার আছে না, এটা সবসময় মাথায় রাখবে। আদর্শ হার কোন, আদর্শ হার থাকলে কত কত নম্বরে? 4 নম্বরে যাবে। ঠিক আছে, ওইখানে আপনার সম্পর্ক শুল্কটা দেখায়, ওখানে দেওয়া মাত্র সম্পর্ক শুল্কটা চলে আসবে। ঠিক আছে, আমরা এটা 6.3ও দেখাবো। এখন দেখেন খ, আপনি 5% হারে করযোগ্য পণ্য সরবরাহ করে 10 লক্ষ টাকা কি 70 লক্ষ টাকা, 5% হারে করযোগ্য পণ্য সরবরাহ করে 10 লক্ষ টাকা। এইটা হলো আপনি ধরেন যে 5% হারে সেল করছে, হ্যাঁ, 70 লক্ষ টাকা। তো এই যে 70 লক্ষ টাকা সেল করলো 5% হারে, এটা কত নাম্বার নোটে যাবে কে বলতে পারে? 7 নাম্বার। 7 নাম্বার নোট। হ্যাঁ, 7 নাম্বার নোটে, 7 নাম্বারে 7 নম্বরে। 8 নম্বরে না, কিন্তু 8 নম্বর কার জন্য? ট্রেডিং ব্যবসা ব্যবসার জন্য। ট্রেডিং বিজনেসের জন্য। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখেন। আর এ পণ্য প্রস্তুতকরণে 35 লক্ষ টাকা মূল্যের আমদানি কিন্তু আদর্শ হারে করযোগ্য উপকরণ এই যে ব্যবহার করা হয়। দেখছেন, আমি কিন্তু বললাম কিছুক্ষণ আগেই, যে এ পণ্য এই যে দেখছেন প্রস্তুতকরণে, আমি কিন্তু এটা ক্যালকুলেশন করে আমাদের বের করতে হতো, হ্যাঁ, যদি আমরা আমরা প্র্যাকটিক্যালি কাজ করতাম। তো এখানে আমরা বলেই দিছে যে আপনার এই পণ্য 35 লক্ষ টাকা মূল্যের আমদানিকৃত আদর্শ হারে করযোগ্য উপকরণ ব্যবহার করা হয়েছে। তার মানে কি 35 লক্ষ টাকার উপরে 15% ভ্যাট আছে। ঠিক আছে? যেহেতু আমি 5% কি রিবেট পাওয়া যায়? না 5% হারে সেল করলে কি রিবেট পাবো? না না পাবো না। 15% পাবো এর না। নিচে পাওয়া যাবে না। তাহলে একই জিনিসই আমরা একই জিনিস নিয়ে আসছি, ওই জিনিস থেকে একটা 15% হারেও সেল করতেছি, সে আবার ওই আপনার সম্পর্ক শুল্ক হারেও সেল করতেছি। আবার কি আর একটা জিনিস তৈরি করছে ওটা দিয়ে, সেটা হলো 5%। তো সেইখান থেকে আমি এই যে 35 লক্ষ টাকা যে আমি এখানে ইয়া করছি, তো এই টাকাটা তখন আমি কি করতে হবে? বৃদ্ধি করে সমন্বয় ভ্যাটটা করতে তখন হবে। আসবে, তখন কি করবো আমি, যেহেতু 5% হারে দিচ্ছি, বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। গুড। ঠিক আছে, মাথায় যেমন থাকে এটা, এটা কিন্তু বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। আবার গত কি বলছে, 70 লক্ষ টাকা ভাই মূল্যের এটা একটু মূসক জিনিসটা আবার অব্যাহতিপ্রাপ্ত। বলবেন, হ্যাঁ, 25 বলি। লক্ষ নেই। আপনি আমি বলি, এই ভালো করে বোঝেন, না বুঝলে কিন্তু হবে না। আপনি যখন 5% হারে সেল করবেন, তখন কি আপনি রিবেট পাবেন? না পাবো না। পাবেন না, পাবেন না। তো সেক্ষেত্রে ধরেন একটা উপকরণ দিয়ে আমি সেল করতেছি, একটা উপকরণ দিয়ে আমি সবকিছু তৈরি করতেছি। ঠিক আছে, একটা একটা জিনিস তৈরি করছি, আরেকটা জিনিস তৈরি করছি, সেটার হলো উপরে আবার ভ্যাট আছে, শুল্ক আছে। ঠিক আছে, আরেকটা জিনিস তৈরি করছি, সেটা 5% হারে সেল করতেছি, ওই একটা উপকরণের মালিক। হ্যাঁ, তো ওই উপকরণটা যখন আমি 5% যখন পার্শিয়ালি বললাম, যে ধারা 47, যেটা হলো পার্শিয়ালি, হ্যাঁ, যেটা রিবেট বলা হয়, আংশিক, যেটা কর, মানে উপকরণ কর রেয়াত যেটাকে বলা হচ্ছে। তো আংশিক উপকরণ কর রেয়াত বলতে আপনি 5% হারে নিবেন। তো এটার জন্য যেটা যতটুকু ইউজ হবে, এটার জন্য যতটুকু আপনি ধরেন ওই উপকরণটা ইউজ করছেন, সেটার উপরে ভ্যাটটা বাতিল হবে। ঠিক আছে, যেহেতু এটার উপরে আপনি রিবেট পাবেন না, তো সেটা রিবেটটা আপনি একবারে তো নিয়েই নিয়েছেন, প্রথমে তো কি করবেন আপনি, আপনি প্রথমে তো নিয়ে নিয়েছেন রিবেট। তো সেই ক্ষেত্রে যেহেতু লিখে দিয়েছে 35 লক্ষ টাকা মূল্যের আমদানিকৃত আদর্শ হারে করযোগ্য উপকরণ ব্যবহার করা হয়, তাহলে 35 লক্ষ টাকা উপকরণ আপনি এখানে ইউজ করছেন। তো 35 লক্ষ টাকার যে ভ্যাটটা আসবে, সেই ভ্যাটটা আপনাকে সরকারকে দিয়ে দিতে হবে। তখন দিয়ে দিতে হলে তখন কি করবেন আপনি? ইনক্রিজিং বৃদ্ধিকারী সমন্বয়। অ্যাডজাস্টমেন্ট করবেন। বুঝতে হ্যাঁ, পারছি ভাই। বৃদ্ধিকারী সমন্বয়। ঠিক আছে, জি ভাই। ঠিক এই গতেও একই জিনিস।
আপনার 70 লক্ষ টাকা মূল্য মূসক অব্যাহতি প্রাপ্ত পণ্য সরবরাহ করে। মূসক অব্যাহতি প্রাপ্ত বলতে আপনি কোথায় দেখাবেন? নোট কততে বলেন, কে বলতে পারবেন? নোট 3। নোট 3। বললেন নোট 3, গুড। আমি এক্সামটেড ইস্যু ইউজ করি। আমি যখন এক্সামটেড পণ্য সরবরাহ করি, যেমন আমি আটা ময়দা সুজি সেল করি, তখন আমি কি করি? আমার নোট 3-এ দেখাই আমি। বা চিনি কোথায় দেখাই আমি? যে নোট 3-এ দেখাই, ঠিক আছে? আমার চিনিও আছে, চিনি কিন্তু আমার এক্সামটেড। তো অব্যাহতিপ্রাপ্ত চিনিটা আমি পণ্যগুলো কোথায় চিনে দেখাই? বসে। এই যে নোট 3-এ দেখাই, ঠিক আছে? হ্যাঁ। তো আপনি সেক্ষেত্রে একই উপকরণ কিন্তু একই ইউজ করছি। তো একই ইউজ করতে গিয়ে আমার এখানে 45 লক্ষ টাকা মূল্যের আমদানিকৃত করযোগ্য উপকরণ ব্যবহার, এখানেও একই জিনিসই, ঠিক আছে? যেহেতু আমি এক্সামটেড হলেও আমি রিয়াদ পাবো না, সেক্ষেত্রে আমি কি করব? আমি এই 45 লক্ষ টাকার উপরে যে ভ্যাটটা হবে, সেটাও কি করে দেবো? আমি হবে ইনক্রিজিং ফেরত করে দিতে দেবো। হবে। এতটুকু কে বোঝেন নাই? ঠিক আছে, বুঝছেন? আমরা হ্যাঁ আরো বুঝছেন। সুন্দর ভাই করে একটা জিনিস একটু শিখাবো। এই যে আরেকবার বুঝাই আমি দিলে ভালো ন্যাপকিন হয়, আমি আমি কনফিউজ। ন্যাপকিন ডায়াপার যেটা বললাম, ন্যাপকিন ডায়াপার যেটা বললাম, এটার উপরে একটা আমরা ভিডিও করব। সেটা হলো যে ন্যাপকিন ডায়াপার উপরে একদম আমি ওই যে ক্যালকুলেশনটা করে দেখাবো, হ্যাঁ? যে মানে কিভাবে ক্যালকুলেশনটা হয়ে আপনার ইনক্রিজিং করতে হচ্ছে, ঠিক আছে? ওইটা আমরা ওইটার উপরে একটা আমি এই যে মানে 9.1 রেডি করব। ওইটাতে করলে একবারে মানে একদম ডাটা ধরে আমি আরো ওটা বুঝে দিতে পারবো, ঠিক আছে? তো এখানে সিস্টেম হলো যে আপনি যেটুকু রেয়াত পাবেন, যতটুকু রিয়াদ পাবেন না, যতটুকু আপনি উপকরণ ইউজ করছেন, সেটার উপর যে ভ্যাটটা হবে, সেই ভ্যাটটা আমরা ইনক্রিজিং করে দিব, ঠিক আছে? যেহেতু 5% প্রোডাক্ট, 5%, 5% হারে প্রোডাক্ট আমরা কি করি? আমরা সেল করছি। তো সেক্ষেত্রে এটার উপকরণ যেটা ইউজ করছি, আমরা একই উপকরণ যেহেতু ইউজ করতেছি, তো ওই উপকরণটা ভ্যাটটা আমি রিবেট পাবো না, যেহেতু আমি আগে রিবেটটা নিয়ে নিছি। তো সেটা আমি কি করবো? সরকারকে ফেরত দেবো। তো ফেরত দেওয়ার ক্ষেত্রে কি হবে? কত লক্ষ টাকা এখানে লিখেছে, আমি পড়া লাগেনি আর, যে 35 লক্ষ টাকা। তো 35 লক্ষ টাকার উপর 15% ভ্যাট করলে যা হয়, সেটা আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে দিব, ঠিক আছে? আর 70 লক্ষ টাকা সরবরাহের ক্ষেত্রেও কিন্তু আপনি রিবেট পাবেন না। তো সেক্ষেত্রে আপনি কি 45 লক্ষ টাকার উপরে যে ভ্যাটটা আসবে, সেটাও আপনি ইনক্রিজিং করে দেবো, ঠিক আছে? এটা একদম যারা নতুন তারা কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে, হ্যাঁ, বুঝবে না। আর যারা একটু কাজ করে ভ্যাট জানে তারা বুঝবে এটা, ঠিক আছে? এটা হলো একটা জিনিস। আর ঘতে দেখেন 3 কোটি টাকা মূল্যের উপকরণ আমদানি করছে, হ্যাঁ? এই যে এখন আমরা কি করছি? আমদানি করছি। আমদানি করলে আমি যেহেতু রিবেট পাচ্ছি, তাই না? আমি যেহেতু রিবেট পাচ্ছি, তাহলে আমদানি, এই যে ভ্যাটটা, আমদানির যে ইয়াটা নিয়ে আসবো আমরা, এটা কত নাম্বারে দেখাবো, কে বলতে পারবে? এটা 22-এ দেখা, 22-এ, আমদানির যে 15 পণ্য 15-তে ঘোষণা দেখাচ্ছে, 15-তে। হ্যাঁ, 22 কখন দেখাবো? যখন আমি যখন যখন আমরা আমি রিবেট রিবেট পাবো নিব না, না। তখন আমরা 22-এ দেখাবো। হ্যাঁ। আর যখন আপনি রিবেট পাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি নোট 15-তে 15-তে দেখাবেন, তখন ব্যাট আর ঠিক এটি আছে? দুইটাই অ্যাড হবে। হ্যাঁ। হ্যাঁ, এই যে শান্তাপুর, এই যে আমি বললাম না, এটা মাথার উপর দিয়ে চলে যাবে, আমি তো জানি। এটা নতুন যারা হবে, তারা কিন্তু এটা মাথার উপর, যারা প্র্যাকটিক্যাল কাজ করে না, ভ্যাটের যারা প্র্যাকটিক্যাল কাজ করে না, এই যে আপনার এই যে উপকরণের যেটা, এটা কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, 15% যতটুকু এন্ট্রি দিলে শিখছেন ব্যাট এতটুকুই আর থাকেন। এটি, ব্যাট আর এটি দুইটাই যোগ হয়। এটি আর আর দুটাই ব্যাট। যোগ হয়ে যাবে 15-তে। 15-তে শুধু না, আমি বলি আপনার এটা ভুল। 15-তে এন্ট্রি দেন, 22-এ এন্ট্রি দেন, আপনার 13-তে এন্ট্রি দেন, যেখানেই দেন আপনি, আপনার যদি এটি হ্যাঁ, থাকে, হ্যাঁ, আপনার কিন্তু সোজা চলে যাবে 30-এ। অটো চলে 30-এ তো, যাবে। ক্লিয়ার? 30-এ তো এটিটা চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটি তো হ্যাঁ, সবসময় সেটা পাবেন এটি। আপনি। এটি তো মাপ হ্যাঁ, নেই। কিন্তু এটি তো সবসময় পাবেন। শুধু শুধু সেটেলমেন্টেও আসে। সেটেলমেন্টে কি হ্যাঁ, শিখাইছি? এটিটা। যে আপনাকে ইনক্রিজিং করে দিয়ে ওটা অ্যাডজাস্ট করে দিতে হয়, হ্যাঁ, ঠিক ঠিক আছে? আছে, এটা শিখাইছি, মেকানিজম যেটা শিখাইছি সেটেলমেন্টে। ঠিক আছে ভাই। তো এখন এটি সব জায়গাতে যদি থাকে, এটি চলে আসবে, হ্যাঁ, এটি কিন্তু সমন্বয় করতে পারবেন, ঠিক 15-তে আছে? 15-তে এন্ট্রি না দিলে আপনি ব্যাটটা পাওয়া যাবে না। না, 15-তে এন্ট্রি না দিলে ভ্যাটটা কিন্তু আসবে না, এই জন্য হ্যাঁ, 15-তে হ্যাঁ, আপনাকে এটা দিতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, 15-তে ঠিক দেওয়া আছে। মাত্র আপনাকে কত হয়? যে 45 লক্ষ টাকা ভ্যাট চলে আসবে, আগামকাল 6 লক্ষ টাকা চলে আসবে। আমার এখানে কাস্টম ডিউটি, এই যে কাস্টম ডিউটি 30 লক্ষ, এআইটি 15 লক্ষ টাকা, এগুলা কি আমার ভ্যাটের দরকার আছে? না আর দরকার নেই এগুলা। এগুলা কিন্তু ভ্যাটে আমার নাই, এগুলা কিন্তু ভ্যাটে আমার দরকার নাই। এই যে এআইটি কিন্তু এটা হলো ইনকাম ট্যাক্স, ঠিক আছে? যারা ইনকাম ট্যাক্স ইয়া করবে, তাদের ক্ষেত্রে এরা তখন এটা রিবেট নিয়ে নিবে, যারা ইনকাম ট্যাক্স আমরা যেটা দেখাই, ঠিক আছে? তো আমার যেহেতু আমার এখানে দরকার কোনটা কোনটা, এই ভ্যাট আর হলো এটি, ঠিক আছে? 45 লক্ষ 6 লক্ষ টাকা, এইটা আমার এন্ট্রির দাম মতো চলে আসবে, ঠিক আছে? মনে থাকবে? তাহলে আমরা এটা নোট 15-তে এন্ট্রি দিয়ে দেবো, তাহলে এটা চলে আসবে। এখানে নমুনা
এখানে আদর্শ হারে 80 লক্ষ টাকা স্থানীয়ভাবে ক্রয় করছি, 80 লক্ষ টাকা মূল্যের উপকরণ। তা 80 লক্ষ টাকা যদি আমি উপকরণ ক্রয় করি স্থানীয় ভাবে, কোথায় বসাবো নোট? কত কত তো বলেন স্থানীয় ক্রয় হলে, যেহেতু রিবেট পাবেন আপনি। 14। নোট 14। হ্যাঁ, নোট 14 তে আমরা এটা বসে দেবো, ঠিক আছে, তাহলে রিবেট পাবো। এই যে চেকে পরিশোধ 69 লক্ষ টাকা, নগদে পরিশোধ 23 লক্ষ টাকা, মানে 80 লক্ষ টাকার উপরে ভ্যাট সহকারে এটা 69 23 লক্ষ। যখন যখন পেমেন্ট করি তখন ভ্যাট সহকারে পেমেন্ট করতে হয় না? ভ্যাট সহকারে কিন্তু পেমেন্ট করতে হয়। তো সেখানে আমরা ধরেন যে এই যে চেকে পরিশোধ করছে 69 লক্ষ টাকা, নগদে পরিশোধ করছে 23 লক্ষ টাকা। তাহলে আমি, তাহলে কোনটা আমার ভ্যাটটা, মানে এখন আমি ধরেন যে 80 লক্ষ টাকার উপরে তো ভ্যাট আমি রিবেট নিয়ে নিছি, কারণ যখন চেকে পরিশোধ করছি, তাহলে নগদে 23 লক্ষ, কোনটার উপরে আমি ইনক্রিজিং করব বলেন? 23 লক্ষ নগদ পরিশোধের উপরে। 23 লক্ষ টাকা, হ্যাঁ, নগদে পরিশোধের উপরে। গুড। এই যে নগদে পরিশোধের উপরে 23 লক্ষ টাকা এটা আমরা ইনক্রিজিং করে দেবো, ঠিক আছে। আর এখানে আপনার 34 লক্ষ টাকা পণ বিশিষ্ট উপকরণ ফেরত দেয়। মানে আমরা পণ বিশিষ্ট, মানে পণ বিশিষ্ট বলতে কি বোঝায়, এর সাথে কি আছে? 34 লক্ষ টাকার মধ্যে কি আছে? পণ আছে, মানে ভ্যাট সহ আছে। তাহলে এখানে আমরা উপকরণ ফেরত দিছি। উপকরণ ফেরত দেওয়া মানে কি? আমরা কি করব আমরা বলেন? একটা ডেবিট নোট করব। উপকরণ ফেরত, আমরা ডেবিট নোট করে ফেলবো, ঠিক আছে। আমরা একটা ডেবিট নোট করে ফেরত দেবো, এটা হলো ইনক্রিজিং হয়ে যাবে তখন। মানে ভ্যাট নিয়ে নিয়েছিলাম, সেই ভ্যাটটা আবার ফেরত দিয়ে দিবো, ঠিক আছে, যেহেতু মাল ফেরত দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। আর 6 নাম্বার, 25 লক্ষ টাকা মূল্যের মূসক অব্যাহতি পূর্ণ উপকরণ ক্রয় করছে। এই যে আবার কি করছে, যে 25 মূল্যের মূসক অব্যাহতি উপকরণ ক্রয় করেছে, মূসক অব্যাহতি প্রাপ্ত, ঠিক আছে। তো মূসক অব্যাহতি প্রাপ্ত উপকরণ যদি ক্রয় করেন, আপনি নোট কততে দেখাবেন? পার্চেস 12তে। নোটে কততে দেখাবেন? 12তে। নোট 12তে। গুড। হ্যাঁ। আর অনিবন্ধিত ব্যক্তি থেকে 15 লক্ষ টাকা মূল্যের উপকরণ, আবার অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে কিনছে সে, এইটা কততে দেখাবেন বলেন? অনিবন্ধিত ব্যক্তিকে আনরেজিস্টার্ড পার্সনের কাছ থেকে যদি কিনেন আপনি, 21 নম্বরে না, ওটা তো 20-এ। চালান থাকলে যেগুলো রিবেট নেবেন না, সেগুলা চালান থাকলে 21 মনে রাখবেন। 20 চালান 20 আছে কিন্তু রিবেট নিতে পারবেন না সেগুলা, এটা হলো 20। এটা হলো নোট 20। আপনি আর নোট 20 যেগুলা দিবেন, আপনার সবগুলা ভিডিওস কাটতে হবে কিনা বলেন? হুম। হুম, কাটতে হবে। নোট 20 যেগুলা দিবেন, এগুলা কিন্তু চালান ছাড়া, কথা বুঝছেন। আনরেজিস্টার্ড ব্যক্তি থেকে যদি আপনি মাল কিনেন, তাহলে ভিডিওস নিজে নিজে ভিডিওস কাটে দিতে বলছে না সরকার, যে আপনি নিজের দায়িত্বে আপনি ভিডিওসটা পেমেন্ট করবেন, বলছে কিনা? হ্যাঁ। আগে প্রথমে বলছে যে আনরেজিস্টার্ড ব্যক্তি থেকে কিনা যাবে না, পরে আবার লিখছে যে না, না কিনলে তো পারতেছে না, এটা তো কিনতে হচ্ছে। তো সেক্ষেত্রে লিখছে যে আপনি যদি কিনেও থাকেন, তাহলে আপনি নিজে এটা হ্যাট পরিশোধে আপনি দায়ী থাকবেন, ঠিক আছে। তার মানে আপনাকে ভিডিওসটা পেমেন্ট, তারপরে নোট 20-এ যতগুলো এন্ট্রি দিবেন, আপনার ততগুলো ভিডিওসটা পেমেন্ট করতে হবে, ভিডিওস এটা দেখাইতে কি হবে 21-এ আপনাকে। দিলে নোট হবে না? 27-এ একু- 21-এ না দিলে না না হবে না? না, 21 কোনগুলা দিবেন? 21-এ আপনার চালান আছে, আপনার বিল ইনভেন্টরি আছে, হ্যাঁ, আপনি যেগুলা রিবেট হ্যাঁ, পাবেন না, হ্যাঁ, এই চালানগুলো রিবেট পাচ্ছেন না, ঠিক আছে। যেমন ধরেন হ্যাঁ, মেইনটেনেন্সের আপনার ধরেন যে আপনার চালান আছে, ঠিক আছে, মোটর গ্যারেজ এন্ড হ্যাঁ, ওয়ার্কশপ, এগুলো আপনার চালান আছে, আপনি রিবেট পাচ্ছেন না, সেগুলা তখন কোথায় দেখাবেন? নোট 21-এ, ঠিক আছে। আচ্ছা, ধরেন আপনি জি, মাল কিনছেন, আপনার কোনো চালান নেই, এই যে আপনার ইনভয়েস আছে, চালান দেয় না, আনরেজিস্টার্ড পারসন, ঠিক আছে, চালান দেয় না, সেগুলো হ্যাঁ, কোথায় হ্যাঁ, দেখাবেন? নোট 20-এ। সেটা আর নোট 20-এ, বিশ সেটা দেওয়া মানে 20-এ। সবগুলা ভিডিওস, নোট 20 মানে সবগুলাই ভিডিওস। ওই সময় পরিমাণ ভিডিও যদি আপনি না দেন, আপনার অডিটে আপনাকে ধরে ফেলবে, ঠিক আছে। এই জন্য আমি কি করি জানেন, আমি আমার নিজেরটা বলি। আমি কিন্তু ভিডিওর যেগুলো, হ্যাঁ, যেগুলো চালান আসে, সেই চালানগুলো আমি প্রতি মাসে দেখাই না। যখন আপনার ভিডিওস কাটা হয়, যখন ভিডিওস আমি ওই অ্যাকাউন্টে বলে রাখছি আগে আমাকে চালান না দেওয়ার জন্য, যে আপনি ভিডিওস কাটার পর আমাকে চালান দিবেন, যে এই মাসে ভিডিওস কাটছেন সেই চালানগুলো আমাকে দিবেন। আর যেগুলো উপকরণ, সেই উপকরণগুলো তো নিয়ে নিতে হয়, উপকরণগুলো আমি নিয়ে নিব, উপকরণ নিয়ে নিব না? সেগুলো পরে আমি ভিডিওস উপকরণ ওটা নিয়ে হিসাব পরে করে রাখি। ভিডিও দেওয়া যাবে উপকরণ না? নিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপকরণ নিয়ে পরে ভিডিও দেখালে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আপনি এই যে প্রিন্টিং নিবেন, আপনি ধরেন যে এই কোনো মেইনটেনেন্স করলেন, আপনি কোনো জিনিস, একটা এই কি ফ্যান কিনছেন, কিনছেন, ঠিক আছে, আপনি ধরেন যে এই হুম, পেমেন্ট না, ভিডিও পেমেন্ট না হওয়া পর্যন্ত আপনার 9.1 দেখারই দরকার নেই। আপনার হয়েছে পাই টু পাই হিসাব দিবেন, দেখবেন যে আপনার ওই 9.1 কোনোদিনও ডাকবে না, ঠিক আছে। আমি এখানে আসছি 2 বছর হইলো, এখানে 9.1 নিয়ে আমাকে কোনোদিন ডাকে না, বা কোনোদিন বসেও নি আমার সাথে, ঠিক আছে। 9.1টা আমি এত স্বচ্ছভাবে করার চেষ্টা করি। হুম, তো এইভাবে সিস্টেমটা হলো, এইভাবে করবেন।
যে আপনি যে মাসে ভিডিওস হবে সেই মাসে আপনি চালানগুলো দেখায় দিয়ে আপনি ভিডিওস পেমেন্টটা করে দেন, ঠিক আছে? তাহলে আপনার মিলে গেল হিসাবটা, আপনার হিসাব হিসাব ঠিক থাকবে, প্রতি মাসে হিসাবটা ঠিক থাকবে, যে আমার দেখেন আমার চালান নাই, যে আমার ভিডিওস কাটছে এতগুলো, আমার চালান দেখাচ্ছি এতগুলো, ঠিক আছে? এটা কিন্তু সিস্টেম, হুম। এটা কিন্তু মাথায় রেখেন। টেকনিক, এক কথা টেকনিক, জি ভাইয়া। সিস্টেম বলতে টেকনিক। হুম। এই তো এভাবে করবেন। এটা গেল। আর সেবা গ্রহণ, দেখছেন আপনি সেবা গ্রহণ করছে, সেবা হলো বিদ্যুৎ বিল, মূসক সহ। বিদ্যুৎ বিল কত পার্সেন্ট জানেন সবাই? সবাই তো বিদ্যুৎ বিল দেন, 5% দেন না? 5%। 5% দিয়ে দিতে হবে। 5%, হ্যাঁ 5%। আর প্রিন্টিং বিলের উপরে এবার বিদ্যুৎ এবার মূসক সহ প্রিন্টিং বিল কত জানেন? এই যেখানে দেখেন আপনার কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই, এই জন্য তো বের করতে হবে প্রিন্টিং বিল। এবার না, কিন্তু 5% তো আমি তো আগে ছিল রিবেট নিতে পারবো 10%। না। কোনটা? হ্যাঁ রিবেট নিতে পারবেন, অবশ্যই রিবেট নিতে পারবেন। এটা রিবেট, এটা সেটাই আপনি সেটাই। কোথায় দেখাবেন? বিদ্যুৎ বিল আপনি এটা কোথায় দেখাবেন? 15 না, কেন সরি 15? সরি আমি বলতেছি, না ভুল বলতেছি, দাঁড়ান আমি বলতেছি। 15 না, বলেন, এটা আপনি 16 বলেন 16 বিদ্যুৎ বিল। না না, আপনি বলেন বিদ্যুৎ বিল কোথায় দেখাবেন, বলেন। 16। 16, যেখানে আপনার, হুম যেখানে আপনার এই কি বলে এটা, এই লো রেট যেটা, হ্যাঁ জি স্ট্যান্ডার্ড জি রেট ব্যতীত যেগুলা, স্ট্যান্ডার্ড সেগুলো আপনি রেট। নোট 16-তে পার্সেন্ট গুলো দেখাতে হবে, ঠিক আছে? জি আরেকটা হলো এখানে আছে প্রিন্টিং বিল। হ্যাঁ প্রিন্টিং বিলটা আপনি 15, যেহেতু 15%, তাহলে কোথায় দেখাবেন এটা আপনি? যেহেতু আপনি রিবেট পাবেন, তাহলে নোট 15-তে, ঠিক 14 আছে? 14 কি নোট 14-তে? হ্যাঁ নোট 14-তে দেখাবেন এটা। 14 তে, হ্যাঁ নোট হ্যাঁ নোট 14। 14-তে। আর শোরুম ভাড়া বললাম, আপনি এটা সরাসরি ভিডিও স্কাইটা আপনি ভিডিওসটা দিয়ে দিবেন, ঠিক আছে? এই এই তো আমাদের এতটুকু কাহিনী, বুঝছেন? তো এখন এই যে জিনিসটা, এটা কে বোঝেন নাই বলেন? এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে এখন বলেন তো? আমি যতটুকু বুঝাইলাম, কে বোঝেন নাই বলেন? এই এই ইয়াগুলোর মধ্যে কে বোঝেন নাই? ভাইয়া বুঝছি, ভালোই বুঝছি। ভালোই বুঝছেন না? যদি প্রশ্ন থাকে পরে বলতে পারবেন, হ্যাঁ সুন্দর করে প্রশ্ন দেখবেন, আছে এটা কিন্তু এর সহজ হ্যাঁ বলেন। প্রশ্ন আছে, সেটা হলো, চিনি আমি হ্যাঁ যদি ইম্পোর্টারের কাছ থেকে কিনি, 15% ভ্যাট নিয়ে কিনি, তাহলে তো আমি রিবেট পাবো হ্যাঁ, নাকি? রিবেট তো আপনি অবশ্যই পাবেন, আপনি যদি উপকরণ হয় আপনি রিবেট পাবেন না কেন? ইয়েস, আপনার ওইটাই আর কি। উপকরণ হইলে আপনি 15% না, আমি বলি ইম্পোর্টের কাছ থেকে আপনার 5% আপনাকে চালান দেয়, আপনার যদি 7.5% চালান দেয়, আপনার যদি উপকরণ হয় হুম আপনি তো রিবেট পাবেন। আপনার সরবরাহটা কি? আপনার হুম সরবরাহটা কি হতে হবে? মেইন কাজ যেটা রিবেটের প্রধান শর্ত, 15% 15। হতে হবে, ইয়েস। 15%। ঠিক আছে? না আপনি যদি ফিফটিন সেক্ষেত্রে কি পার্সেন্ট আমি দেন, আমি আপনি সেদিন বলছি কিন্তু যে আপনি হ্যাঁ 15% যদি আপনি সরবরাহ করেন, আর পৃথিবীর হুম সব, আপনাকে বলছিলাম যে ওই যে টার্ন ওভার কর ছাড়া, ঠিক আছে, হুম টার্ন ওভার কর ছাড়া আপনি যাবতীয় ওই সম্পর্ক শুল্ক ছাড়া সবকিছু আপনি রিবেট পাবেন, যদি আপনার চালান থাকে, প্রপার চালানটা থাকে, হুম ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখেন, কেউ কেউ মনে করে আরে চালান হলো 15%, না হলে বুঝি আমি রিবেট পাবো না। হুম এটা কিন্তু আগের যারা কিন্তু মানে উৎপাদনকারী যদি মানুষ আমাকে যারা তারা চিনি, বলতে, উৎপাদনকারী যখন চিনি দিবে তখন তো উনি আর ভ্যাট দিবে না, তখন তো আর আমি রিবেট নিতে পারবো না। না ওটা তো এক্সামটেড ভাই, ওটা এক্সামটেড, আপনি এক্সাম্পল, তো ইয়েস ভ্যাটই দিবেন না, আপনি তো ইয়েস। ভ্যাট তো পেইডই করবেন না, তো আপনি ভ্যাট কেমনে জি রিবেট জি দিবেন? জি। ঠিক মাহবুব আছে। ভাই, আমার আউটপুট ভ্যাট যদি 15% হয়, হুম। তাহলে তো আমি সব আইটেমে রিবেট নিতে পারবো না, যত পার্সেন্টেরই হোক হ্যাঁ চালান। হ্যাঁ, আপনি যে যে কোনো পার্সেন্টেজই হোক, আপনি জি জি। যেটা 0%, 0% এবং হলো আপনার 15%, যেটা জি। 0% যেটা বলা হয় আমরা রপ্তানিকারক যারা, হ্যাঁ 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 0% এটা আলাদা জিনিস। তো যারা রপ্তানিকারক, ঠিক আছে, 100% রপ্তানিকারক তারা রিবেট, যারা 0%, জিরো একটা পার্সেন্ট কিন্তু এটা, হ্যাঁ এক্সামটেড না কিন্তু, এটা 0% মাহবুব পার্সেন্টেজ। ভাই, তো হ্যাঁ বলেন। এই যে একটু আগে যে ভাই প্রশ্ন করছে যে আমি সব উপকরণ রিপিট নিতে পারবো কিনা, উনি ওই যে উপকরণ সংজ্ঞার ভিতরে পড়লে উনি পাবে, কারণ দালান কোঠা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোতে তো পাবে না, চালান থাকলেও পাবে না। চালান থাকলেও পাবেন না, হ্যাঁ, আপনি যদি সব ধরেন যে আপনি তো একটা সংজ্ঞার মধ্যে তো উপকরণে থাকতেই হবে কোঠা ফার্স্ট। থাকতেই সুষমীকরণ হবে, ওই এটা যে কিন্তু মাথায় একটা রাখতে আছে হবে, না হ্যাঁ উপকরণের হ্যাঁ সংজ্ঞার ভিতরে। হ্যাঁ হ্যাঁ। আপনার উপকরণ হতে হবে, তো এটা উপকরণ তো বলে দিছি, আপনার উপকরণ হতে হবে, হ্যাঁ। আমরা দেখি উপকরণের একটা ক্লাস এটা আমরা ভালোভাবে করবো, হ্যাঁ এটা আমার লিঙ্কডিনে কিন্তু দেওয়া আছে অনেক সুন্দর করে, আমি অনেক সুন্দর করে করছি এই জিনিসটাও, লিঙ্কডিনে কিন্তু দেওয়া আছে, এটা আপনারা দেখতে পারেন, হ্যাঁ। তো এটা আপনার মাথায় রাখতে হবে, উপকরণ না হলে তো পারবেন না। আপনি ধরেন যে এই যে ওয়ার্কশপ, মোটর গ্যারেজের ওয়ার্কশপ, এটা কিন্তু আমাদের উপকরণের মধ্যে পড়ে না। এটা তো আপনার ধরেন যে একটা গাড়ি ভাড়া করছেন, ধরেন যে গাড়ি ভাড়া, রেন্ট এ কার,
তো রেন্টে কার তো বলাই আছে যে এটা আপনার উপকরণের মধ্যে পড়বে না, তাই না? তো আপনি যদি আপনি ধরেন যে রেন্টের কার আপনাকে চালান দিয়ে দিছে, আপনাকে আপনি ধরেন লোক, আপনি ধরেন যে অফিসের কলিগদের নিয়ে যাতায়াত করেন, তো সেটার উপরে যদি আপনি ভ্যাট দেন, তো সেটা, এটা কি আপনার কি উপকরণ হবে? এটা তো বলা আছে যে না। উপকরণ নয়। তো এগুলো আপনাকে জানতে হবে আগে, যে যেটা উপকরণ নয় সেটার উপরে তো আপনি নিতে পারবেন না। আর যেগুলো উপকরণ আপনার একদম রিলেটেড উপকরণ, সেগুলোর সাথে আপনি নিতে পারবেন। যেমন পণ্য পরিবহন, আপনারা জানেন পণ্য, এটা আমি এটাও দিব, এটাও ম্যাথে থাকবে। পণ্য পরিবহন একটা আছে, যে পণ্য পরিবহন আর হলো যাত্রী পরিবহন, পরিবহন দুইটা জিনিস। পণ্য পরিবহনের ক্ষেত্রে আপনি রিবেট নিতে পারবেন মাত্র 80%, আর 20% পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু শর্ত আছে। আর যাত্রী পরিবহনের ক্ষেত্রে পাবেন না, কোনো রিবেট পাবেন না। ঠিক আছে, এটা ভাগ আছে, এটা শিখাবো। তো এটা হলো কথা। এখন আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আমরা এটাতে আমরা এখন 9.1-এ আমরা যাব। আগে দেখেন আমি একটা জিনিস ভাইয়া দেখেন আমার আপনি। একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন ভাইয়া, হ্যালো, বলেন হ্যাঁ বলেন ভাইয়া, আচ্ছা বলেন। আমাদের হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো আমাদের জেনারেটরের জন্য ডিজেল ইউজ করা হয় আর কি। জেনারেটর যখন কারেন্ট চলে যায় পাবেন জেনারেটর ইউজ করি। হ্যাঁ, পাবেন সেক্ষেত্রে ডিজেলের যে আমরা কিনি ওটা কি আমরা রিয়াত নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি উপকরণ। আপনি জেনারেটরটা কোথায় ইউজ করেন? জেনারেটরটা কোথায় ইউজ করেন? এই যে যখন আমাদের প্রোডাকশন যখন হলো কারেন্ট চলে যায় তখন আমরা প্রোডাকশনে হলো হ্যাঁ চালানোর জন্য পাবেন জেনারেটর ইউজ করি। পাবেন পাবেন পাবেন, হ্যাঁ পাবেন, জ্বালানি হিসেবে ব্যবহৃত হলে আপনি পাবেন ডিজেল, আচ্ছা ভাই, পেট্রোল, অকটেন, যা ইউজ করবেন। ভাই এই ঠিক জায়গায় আছে, প্রশ্ন যেটা, এটা যদি আপনার এটা হয় যে এই যে জেনারেটরটা যদি আপনি মনে করেন যে আপনার ওই যে অফিসের কাজে ইউজ করতেছেন, যে অফিসের আপনি ইয়া হ্যাঁ, চালান, কি বলে এটা, ওই এসি চালান, ফ্যান চালান, লাইট চালান, সেক্ষেত্রে পাবেন না। যদি আপনার জেনারেটরটা সরাসরি আপনার প্রোডাকশন ফ্লোরে থাকে, প্রোডাকশন ফ্লোরের কাজে একদম নিয়ে যেত, হ্যাঁ, যেমন আমাদের, আমি এসিআইতে দেখলাম, বা আমাদের এখানেও আছে, যেটা আপনার সরাসরি ধরেন যে একদম প্রোডাকশনের সাথে রিলেটেড, কারেন্ট যাওয়া মাত্র ওটা অন হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওইখানে যে ওইটা আপনার ডিজেল ইউজ হচ্ছে, তো সেই ডিজেল গুলো আপনি রিবেট পাবেন। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। মাহবুব হ্যাঁ ভাই, একটা প্রশ্ন ছিল এখানে এই ডিজেল নিয়ে। জি। সেটা হলো সেটা হলো যে পাম্প থেকে যখন এই ডিজেল বা ইয়ে নিয়ে আসতেছে, এটা তো ভ্যাট চালান দেয় না, এটা তো ওই চালানটাকে কি মূসক চালান হিসেবে গণ্য আছে? পেট্রোলের ক্ষেত্রে ফিলিং স্টেশনের কথা বলতেছি, ওখান থেকে তো ফিলিং ডিজেল স্টেশন, আনতেছে। হ্যাঁ ফিলিং, হ্যাঁ হ্যাঁ, একটা মেমো দিয়ে দিচ্ছে, ওটা পার্সোনাল মেমো দিচ্ছে ওদের ফিলিং স্টেশনের একটা মেমো। ওটা কি ভ্যাট চালান যে যেটা আমি রিবেট নিব? না, এটা ভ্যাট চালান হওয়ার কথা না। তাহলে কারণ আমি আপনার ভ্যাট রিবেট চালান, নিচ্ছি, আমার আমার ভ্যাট এগেনস্টে চালান কি আপনি, আছে? আপনার ভ্যাট চালান না পেলে তো আপনি রিবেট পাবেন না ভাই। সেটাই তো আমি বলতেছি বলি, ফিলিং। হুম। এখানে আমি বলি আহ, 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 তাই এই না? যে আপনি এখানে আছে দেখেন, গ্যাস, আমি বলি, জি। এটার ক্ষেত্রে ওখানে অবশ্যই 6.3 দিতে হবে, হ্যাঁ। এখানে সরাসরি হ্যাঁ লেখা আছে গ্যাস, পানি, বিদ্যুৎ, গ্যাস, পানি, বিদ্যুৎ। ঠিক আছে, হ্যাঁ গ্যাস, হ্যাঁ। পানি, বিদ্যুৎ, ব্যাংক, বিমা, বন্দর ও টেলিফোন সেবার উপরে পরিচিত মূসক রেয়াত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিল যা চালানপত্র হিসেবে গণ্য হবে। এখানে কিন্তু ডিজেল, পেট্রোল বা এগুলো কিন্তু লেখা নেই। ঠিক আছে, গ্যাসের হুম। ক্ষেত্রে আছে, গ্যাসের ক্ষেত্রে যে কপিটা দেয় সেটাই, পানির ক্ষেত্রে যে কপিটা দিবে ইয়া থেকে, সিটি কর্পোরেশন থেকে সেটাই, বিদ্যুৎ বিল তো বিদ্যুৎ বিলই। আর ব্যাংক, বিমা, বন্দর, ব্যাংকে যে আমাদের যে এলসি অ্যাকসেপ্টেন্স কমিশন, বিমা মানে ওই আপনার পোর্ট চার্জ, আর না, বিমা হলো বিমা, আর পোর্ট চার্জ যেটা বন্দর, এগুলা যে চালানটা দেয় ওরা, যে ইনভয়েসটা দিবে, সেটাই হবে আপনার এই কি বলে এটা, মূসক মানে চালান। চালানপত্র হিসাবে গণ্য হবে। ঠিক আছে, ওইটার ক্ষেত্রে আপনার ইয়া লাগবে, ডিজেলের ক্ষেত্রে আপনার 6.3 লাগবে। ঠিক আছে, এটা মাথায় রাখেন। ওসিআর দিলেও ক্লিয়ার? হবে না, তাই না? না 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 না, আপনার 6.3 লাগবে এটাতে। আর শুধু বলেই দিলাম তো, এখানে লেখা আছে একদম, মানে বই দেখে আমি বলতেছি এটা। ঠিক আছে, মুখস্থ না, একদম বই দেখে বলতেছি। ওকে, ওইটা চালান লাগবে, এটা চালান চালান ছাড়া পাবেন না। স্যার ওটা বিদ্যুৎ চালান, গ্যাস এগুলো যদি 5% তো কাটে তাহলে এগুলোর উপর আমি রেয়াত নিতে পারবো তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ বললাম তো ভাই, আপনি যে কোনো রেটে আপনার যদি উপকরণ হয় আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার তো বিদ্যুৎ বিল তো 5%ই আপনি আপনি নিচ্ছেন না আমরা। আপনার গ্যাস বিল 15%, গ্যাস বিল 15%। ঠিক আছে, ওকে। একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যালো। হ্যালো, হ্যাঁ, একটা হ্যাঁ কোশ্চেন বলেন করতে চাচ্ছি। সেটা বলেন হচ্ছে যে বলেন। সার্ভিস জেনারেশনের ক্ষেত্রে
এগুলো তো সব আমরা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কনসিডার করে সবকিছু বলছি, কিন্তু সার্ভিস জেনারেশনের ক্ষেত্রেও কি প্রোডাকশনের এই লটা হচ্ছে প্রোডাকশনের এই রুলস গুলো খাটবে? যদি আমার একটা আইটি সার্ভিসেস প্রডিউসড হয় একটা জায়গায় হ্যাঁ, অফিসের অবশ্যই ভেতরে, অবশ্যই হ্যাঁ, তাহলে সেই অবশ্যই। ক্ষেত্রে জেনারেটর আপনি ধরেন, আমি বলি যে আইটি, আমি বলি, হুম আমি বললাম যে আইটি, আইটি হুম বলতে আপনি ধরেন যে একটা ইআরপি সফটওয়্যার ইউজ করতেছেন, ইয়েস ঠিক আছে? তারপরে আপনি ধরেন যে ভ্যাট সফটওয়্যার ইউজ করতেছেন, ঠিক হুম আছে? তো এগুলো এগুলো কিসের জন্য ইউজ করতেছেন? আপনার প্রোডাক্টের আপনি হিসাব করার জন্য তো করতেছেন এটা, তাই না? হ্যাঁ অবশ্যই। তো আপনার প্রোডাক্টের না, সাথে রিলেটেড আমি একদম। বলতে চাচ্ছি যে আমার প্রোডাকশনটাই যদি আইটি হয়, মানে ইআরপি যে কোম্পানি বানাচ্ছে তার তো হ্যাঁ অফিসেই ইউজ হচ্ছে জেনারেটরটা, হ্যাঁ, আমি বলি ওটা সেক্ষেত্রেও তো তো আলাদা আমার জিনিস আপু, প্রোডাকশন শোনেন, ইউনিটই এটা হচ্ছে। জি জি। এটা তো আপনি তো আমি বলি, হ্যাঁ আমি বলি এটা আপনি আরেকটা ইয়েকে চলে গেলেন, হ্যাঁ, আইটি জি সেকশনে চলে গেলেন। তো জি জি। আইটির ক্ষেত্রে এটা হলো আরেকটা, মনে করেন যে কোম্পানি। তো আইটির ক্ষেত্রে যখন আপনি সেই আইটি কোম্পানি, তখন হুম আপনার ওর যে পার্চেস গুলো করবে, ঠিক হ্যাঁ আছে, ওই হ্যাঁ আইটির জন্য যে সফটওয়্যার কিনবে, হ্যাঁ আইটির হ্যাঁ জন্য যে মানে যে সেবাগুলো নিবে, সে এক হ্যাঁ কথায় হ্যাঁ হ্যাঁ সব ওর হ্যাঁ, উপকরণ এগুলো। সবই তো প্রোডাকশন, হ্যাঁ এটাই বলছি, মানে আমরা ক্লিয়ার? প্রডিউস করতেছি সার্ভিস হ্যাঁ, অর সবই তো গুডস, প্রোডাকশন, আপনি গুডস সে অর ইউজ সার্ভিসেস। করতেছেন আপনি, হ্যাঁ হ্যাঁ ওইটার জন্য ওইটার জন্য আপনি ল্যাপটপ কিনতেছেন, হ্যাঁ হ্যাঁ ওইটার জন্য আপনি ওই যে তার কিনতেছেন বা কোনো কিছু একটা এই মানে যন্ত্র কিনতেছেন, হ্যাঁ হ্যাঁ। সব উপকরণ ওইটা। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ। তো এখন আমরা এই যে মোটামুটি আমরা চলে আসছি, তো এখন ধরেন আহ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, ট্রাভেলিং এন্ড কনভেন্স বিল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি ভ্যাটের কি কোনো রেট আছে কিনা, বা ভ্যাট এর অ্যাপ্লিকেবল হবে কিনা? তারপর হচ্ছে এয়ার ফ্রেট যেগুলো আছে, এগুলোর ট্রাভেলিং এর ক্ষেত্রে ক্ষেত্রে ট্রাভেলিং বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন? যে এয়ার টিকেটের ট্রাভেলিং এজেন্টকে যেটা পেমেন্ট করে সেটা। ট্রাভেলিং এজেন্টে আপনার ওখানে তো ইয়ে আছে, ভ্যাট আছে না, 15% ভ্যাট আছে না? ও আচ্ছা। 15% যে ভ্যাট আছে, ভ্যাট হিসাব করে আপনাকে ইয়ে করতে হবে। আর এয়ার ফ্রেট এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ হ্যাঁ, যেটা ভ্যাট রেট আছে, ভ্যাট তো মুখস্থ না এখন, ভ্যাট রেট যেটা আছে সেটাই হবে। হ্যাঁ, এই যে দেখেন একটা চালান দেখে আপনাকে একটা, হ্যাঁ, এই যে আমরা চালানগুলো যখন আমরা লিখি, হ্যাঁ, ধরেন যে একটা কোম্পানির চালান, আপনি ধরেন যে আপনি বিভিন্ন রেটের চালান দিচ্ছেন না, আপনি কিন্তু একসাথে চালানটা দিতে পারবেন, পারবেন কিনা বলেন? এটা আইনে আছে তো নাকি? আপনি জি স্যার। একটা চালানের মধ্যে আপনি সবকিছু দিতে পারবেন, ঠিক আছে? ধরেন যে এই যে আমি লিখছি যে এবিসি, লিখে এই যে আমি কত টোন, এই যে দেখেন 15% হারে দিয়েছি, 15%, আপনার 10% দেখেন, এই যে এইচডি যেটা 10% দিছি, এই যে এত টাকা আসছে। আপনার এই যে 5% দিছি, এই যে এত আসছে। আর যখন এক্সামটেড দিছি, ঠিক আছে, এক্সামটেড লিখে দিছি, হ্যাঁ, এই যে লাভ লিখে দিছি এক্সামটেড। তো এখানে ধরেন যে এই যে 70 লাখ টাকা, এইখানে আমি এই যে দেখেন এসআরওটা লিখে দিছি, যে আমার এসআরও 160 আইন এত এর দ্বারা এই যে অব্যাহতি প্রাপ্ত, এটা লিখে দিতে হয়, ঠিক আছে? আপনার আচ্ছা এটা ভাই, লিখে আমার দিলে আমার আপনার একটা এই দেখেন। কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার কোম্পানি হচ্ছে এক্সামটেড প্রোডাক্টও আছে, তারপরে হচ্ছে 15% আছে, 7.5% আছে। এইগুলার জন্য সে আলাদা আলাদা 6.3 ইস্যু করতেছে, মানে আলাদা আলাদা বই থেকে সে ইস্যু করতেছে। এটা কি ঠিক হচ্ছে? মানে এই একটা বই থেকে একটাই, করবে না, বিন আলাদা আলাদা একটাই, বই থেকে? বিন একটাই, না, বিন একটাই, হ্যাঁ, বিন নাম্বার একটাই। বিন একটা, তাহলে একটা সে একটা বই থেকেই করতে হবে, একটা বই মানে সে থেকে শূন্য করতে পারবেন। পার্সেন্ট যেটা অব্যাহতি পণ্য দিচ্ছে সেটার জন্য একটা হ্যাঁ, একটা সিরিজ থেকে এই দিচ্ছে। যে আমি দেখাচ্ছি তো, আমি কিন্তু এই জন্য দেখাচ্ছি, এটা এই জন্যই কিন্তু করছি আমি এটা, বুঝছেন? হ্যাঁ আমি হ্যাঁ, কিন্তু এটা কি এই এটা জন্যই কি সে করছি ভুল এটা, দেখছেন? করতেছে না? এটা সে ভুল করতেছে বলতে আলাদা করতেছে, তো আলাদা করে তো লেখার কোনো সিস্টেম নেই। আপনার চালান নাম্বার তো এলোমেলো, আপনার তো হ্যাঁ, এখানে মানে মিললো না। আমার আপনার 3টা যে সিরিজে বিনটাতে চালান আপনি ইউজ হচ্ছে, করতেছেন, আমার 3টা সিরিজে হ্যাঁ, চালান হচ্ছে। আপনি যখন ভাই, আমি ভাই, আপনি ধরেন যে ম্যানুয়াল করতেছেন, আপনি যখন সফটওয়্যার করতেন, হ্যাঁ হ্যাঁ। সফটওয়্যারে কি আপনার কি আলাদা করে চালান কেটে দিত এটা? না না, বলেন, এটা এটা তো বলেন। হচ্ছে না, এটা তো সম্ভব তাহলে আপনি হচ্ছে না। সফটওয়্যারে কি হইতো, সফটওয়্যারে আপনার ক্লিক করতেন, এটা এক্সামটেড, আপনার দেওয়া মাত্র এক্সামটেড চালান বেড়ে চলে আসবে, তো চালান হ্যাঁ নাম্বার তো ওই সিরিয়ালি পড়বে, হ্যাঁ, পড়বে কিনা বলেন? আপনি একটা সিস্টেম সিরিজে তো বোঝেন? হওয়ার কথা ছিল। হ্যাঁ, একটা সিরিজেই হবে, এটা একটা সিরিজেই হওয়া উচিত, কথা বুঝছেন? তো এই জন্য আমি 6.3টা আমি কি জন্য দেখাচ্ছি আপনাদেরকে, যে এই জন্য আচ্ছা তো ঠিক আছে। দেখাচ্ছি এটা যে না, একটাই আপনার সিক্স পয়েন্ট এইটা থ্রিতে দেখে করা আমার এই যাবে। কোশ্চেনটা মনে হলো, তাই করলাম আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ। এই জন্য আমি দেখাচ্ছি এটা, এই জন্য আমি এটা তৈরি করছি যে এটা থাকতে পারে। এই দেখছি আমি একটা পেয়ে গেছি, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটা হলো একসাথে করতে হবে, একসাথে একটা বিনের যেহেতু, যেহেতু দুইটা বিনের হইতো বা তিনটা বিনের, সেটা আলাদা জিনিস, ঠিক আছে?
আপনি এটা বুঝাই দিবেন। কেউ যদি বলে যে ভাই যদি আমি সফটওয়্যারে করতাম, সফটওয়্যার তাহলে কি আলাদা আলাদা করে চালান কি আমার বের হতো এটা, এবার বুঝাই দিবেন, ঠিক আছে? তখন বুঝবো এটা। ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া আমি একটা মানে একটা জিনিস আপনার থেকে জানা দরকার ছিল আর কি ভাইয়া। ধরেন একটা গোল্ডের দোকান, বলেন বলেন বলেন। হ্যাঁ, সে আপনার সেবা করে পড়ছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হুম যখন সে সেল করবে, তখন কি গোল্ডের যে রেট ওই রেট ধরে সে সেল করবে, সে 5% প্র্যাকটিস করে, তাহলে কি এটা কি হুম মার্কেট রেটের উপর ডিপেন্ড করবে, না সেক্ষেত্রে সে কিভাবে 6.3 কাটবে? 6.3 আপনার যে রেটে আপনি সেল করবেন সেই রেটে 6.3 হবে। মানে বাজার মূল্য যত যে রেট রেটে সেটার উপর। বাজার মূল্য হ্যাঁ। যেটা সে রেটে আপনি যে রেটে সেল করবেন, আপনি যে হুম রেটে সেল করবেন, যে রেটে আপনি এক কথায় টাকা নেবেন, হ্যাঁ, হুম। যে রেটে আপনি টাকা নেবেন সেই রেটে আপনি 6.3 করবেন, এটাই হলো সাপোজ নিয়ম। সাপোজ তো স্যার ভাইয়া ধরেন এখন 2 লাখ টাকা ভরি, হ্যাঁ। তাহলে সে যদি হুম 2 লাখ টাকা ধরে 2 লাখ টাকার উপরে 5% ভ্যাট হুম আসবে আর কি, তাই তো? হুম 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 হুম। এটাই। সেটাই এখন যদি সেটাই ধরেন বলছি। আজকে ধরেন যে 2 লাখ বিক্রি করছে সে, ধরেন যে হ্যাঁ কালকে হ্যাঁ গিয়ে কি হলো 1,90,000 হয়েছে, ঠিক আছে? হ্যাঁ আপনি হ্যাঁ। 1,90,000 দিয়ে 6.3টা করবেন। তাহলে কি স্যার তাকে তো সেক্ষেত্রে 4.3 দিতে হবে না? 4.3 দেওয়ার দরকার নেই। বুঝছি বুঝছি। 4.3 দেওয়ার দরকার নেই। যদি আচ্ছা আচ্ছা। উপকরণ মূল্য 7.5% বেড়ে যায়, যেহেতু আপনার এটা উপকরণ, যেহেতু কি এটা হ্যাঁ, আপনার উপকরণ গোল্ড যে স্যার। কেনার ক্ষেত্রে, হ্যাঁ, ধরেন হুম হুম। আপনার গোল্ড, ধরেন যে এটা উপকরণ আপনার, তাই না? আপনার কোম্পানির জন্য কি হ্যাঁ এটা উপকরণ? তা আপনি হ্যাঁ ধরেন যে এই একটা প্রোডাক্ট কিনছেন আপনি, ধরেন যে 2 লক্ষ টাকা দিয়ে বা 2 লক্ষ টাকা ভরি কিনে আনছেন, বা 1 লাখ, 1.5 লাখ টাকা ধরেন যে ভরি কিনে আনছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ অ্যাডিশন দিয়ে আপনি বিক্রি করতেছেন আপনি 2 লাখ টাকা। তো দুই হ্যাঁ লাখ টাকা যখন বিক্রি করছেন, তো এখন হুট করে কি হলো 1.5 লাখ টাকায় কিনছেন, তখন আপনার এটা যখন 7.5% করলে কত আসে? যখন আবার পরবর্তী যখন চালান কিনতে যাবেন, পরবর্তী হ্যাঁ যখন চালানটা কিনে আনছেন, তখন দেখলেন যে এটা হ্যাঁ আমার কিনাই পড়ছে আমার 2 লাখ টাকা, ঠিক হ্যাঁ আছে? তখন হ্যাঁ আপনার কি হলো, তখন আপনার 7.5% মানে এটা ক্রস করে যাবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। 7.5% ক্রস করলো, তখন আপনার কি করতে হবে? তখন আপনাকে নতুন করে প্রাইস ডিক্লারেশনটা দিতে হবে, ঠিক আছে? আহ, আর যদি তাহলে যদি কম হ্যাঁ। বেশি হয়, যদি 7.5% কমেও যায় বা 7.5% বেশিও হয়, হ্যাঁ, হুম তাহলে হুম। তাহলে আপনার পরের চালানে গিয়ে আপনারা দেখবেন যে হিসাব করে দেখবেন যে আপনার এটার সাথে মানে 7.5% কম বেশি হচ্ছে কিনা, তখন আপনি প্রাইস ডিক্লারেশনটা দিতে হবে। আর যদি যে লটটা নিয়ে আসছেন এই লটটাই আপনি বিক্রি করতেছেন, ধরেন যে আপনি 2 লাখ টাকা প্রাইস ডিক্লারেশন দিচ্ছেন, কিন্তু আপনার দাম কমে গেছে 1,80,000 চলে আসছে, তখন আপনাকে প্রাইস ডিক্লারেশন দেওয়ার দরকার নেই। আপনার মতো করে আপনি সেল করবেন ওই লট শেষ না হওয়া পর্যন্ত, ঠিক আছে? তাহলে কম তাহলে বেশি হোক। ভাইয়া হচ্ছে যে 4 মানে গোল্ডের দোকানের ক্ষেত্রে আপনার 4.3 দিতে হবে। হ্যাঁ দিতে হবে তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দিতে হবে। বুঝতে পারছি। 4.3 দিতে আচ্ছা হবে, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, এটা কি ওখানে তো সেবা, ধরুন সাপোজ। এটা কি সেবার মধ্যে পড়ে আপনাদের সেবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেবার মধ্যে পড়ছে স্যার। এটা কি সেবা? সেবা হলে মানে দেওয়া লাগবে মাও না, ভাই 4.3 দেওয়া লাগে না তো। মাও হ্যাঁ, ভাই উনি কি ওই কোনো রূপগত পরিবর্তন না করে কিনে এনে বিক্রি করে কিনা, ওইটা এটা তো তো সেবার রূপগত মধ্যে পরিবর্তন হবেই, হবে জুয়েলারি দোকান। পরিবর্তন তো হ্যাঁ হবেই। রূপগত আমি বলি পরিবর্তন ভাইয়া, হলে তো আপনার তাহলে জুয়েলারি ব্যবসাটা হচ্ছে একটা সার্ভিস, এই সার্ভিসের তো মূল্য ঘোষণা নাই। হ্যাঁ সার্ভিস আমি যেহেতু সার্ভিস হয়, যদি আমি বলি জুয়েলারি, যদি এটা হলো জুয়েলারি, যদি এটা সার্ভিস মধ্যে পড়ে, হ্যাঁ, তাহলে জুয়েলারি হ্যাঁ যদি সার্ভিসের মধ্যে পড়ে তাহলে আপনার প্রাইস ডিক্লারেশনটা দেওয়া লাগবে না, হ্যাঁ? আপনার আপনার মতো করে আপনি সেল করবেন আর খাতা মানে পত্রটা যখন ঠিক যে রাখবেন রেটে তাহলে। সেল করবে স্যার, এটার উপর 5% ধরে আমার ভ্যাট যেটা আছে সেটা দিয়ে ফাইভ দিব আর কি। পার্সেন্ট দিয়ে, হ্যাঁ 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 সেটা দিয়ে দিবেন, তাহলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আচ্ছা আচ্ছা আছে? স্যার, ঠিক ঠিক আছে, ধন্যবাদ। হুম। আচ্ছা দেখেন, আমরা এখন মোটামুটি এই তো অঙ্ক শিখে ফেলছি, হ্যাঁ। আমরা সাব ফর্মটা তো সব মুখস্থ করে ফেলছেন আপনারা। সাব ফর্মটা আপনারা একটু দেখে নিন, আচ্ছা? এই যে সাব ফর্মটা আমি ইয়াকে দিয়ে দেবো, হ্যাঁ। সাব ফর্ম কিন্তু মোটামুটি সবাই কিন্তু বলতে পারছেন, আমরা আমরা সবাই শুনছেন যে কোন সাব ফর্মে যাবে এগুলো, আমি কিন্তু সেভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার এটা কালকে আমি দিয়ে শেয়ার করে দিব, সুন্দর করে একবার দেখবেন, ঠিক আছে? সুন্দর এই করে মামু একবার ভাই, দেখবেন এটা। মামু ভাই একটু এইটার কি ডিস্টার্ব ভাই করি জি, মামু এক্সেল ভাই। কপি দিবেন নাকি পিডিএফ ভাই? এর পিডিএফ দিচ্ছি, পিডিএফ সব পিডিএফ দিয়ে দিব। এক্সেল কপি লাগবে? জি স্যার। আচ্ছা এক্সেল কপি দিয়ে হ্যাঁ, দেবো, সমস্যা নেই। এক্সেল হলে ভালো হইতো। এক্সেল কপি দিয়ে দেবো জি দিয়ে দেবো, ভাই। এক্সেল কপিও দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সব মামু দিয়ে ভাই, দেবো, ভাইয়া টেনশন করার থ্যাংক দরকার ইউ নেই, থ্যাংক একটা ইউ। যা কোয়েশ্চেন ছিল চাইবেন দিয়ে ভাইয়া। দেবো। জি জি জি। মামু ভাই। ভাইয়া হয়েছে যে আমি একজনকে দেখছি, ওকে মানে একটা ফোর্স নিবন্ধন করা হয়েছে, হ্যাঁ। তো ফোর্স নিবন্ধনের চিঠিতে দেওয়া আছে কোর্স গত নিবন্ধন, হ্যাঁ মাসের হ্যাঁ। 4/1/2026, বাট সে চিঠিটা হুম রিসিভ করছে আজকে। তাহলে সে কি জানুয়ারি হুম। মাসের রিটার্নটাও দিতে হবে ওকে? ও তো ব্ল্যাঙ্ক রিটার্ন দিবে, কারণ ওর কিছুই হয়নি আপডেট।
ব্ল্যাঙ্ক রিটার্ন দিয়ে এটা চলে আসবে, আচ্ছা যেখান থেকে তাহলে তো স্যার কার্যকর এখানে করছে সেখান থেকে আসবে। না, কার্যকর তো স্যার করে নাই, আজকে মাত্র চিঠি পাইছে, স্যার আইডি পাসওয়ার্ড কিছুই তো পাই নাই। আর পাইলে তখন করে দিবেন আরই, পাইলে করে দিবেন। আচ্ছা, তাহলে স্যার আমি যদি সাপোজ 15 তারিখে পর হয় তাহলে স্যার আমাকে জরিমানা করবে না স্যার? করবে করবে, আপনার জরিমানা করবে। জরিমানা আমি ওরা কি বলি, ওদের কাছ থেকে করে দিয়েন, লিটন জরিমানা ভাই, করবে আমি বলি, আপনি পোস্ট এত নিবন্ধন কিছু পোস্ট বলার দরকার নিবন্ধন নেই। পোস্ট নিবন্ধন বেশি দিন রাখা যাবে না। পোস্ট নিবন্ধন আপনি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এটাকে রেগুলার নিবন্ধন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি। রেগুলার ফোর্স করলে রেগুলার হয়ে যাবে, সমস্যা নেই। এটা আপনি ও যেখান থেকে করতেছে না ওদের যা বলবেন যে ভাই আগের গুলো আমাকে একটু ইয়াগুলো করে দেন, ঠিক আছে, ও করে দিব এখান থেকে, হ্যাঁ, ও সাবমিট করে আচ্ছা আচ্ছা। করে দিবে আপনাকে। আর যদি আর ভাইয়া আমি দেওয়ার পর যদি আপনি রেগুলারটা করে নেবেন। আমি যদি ভাইয়া আপাতত যদি আমি কাগজের রিটার্নটা আপাতত দিয়ে ওদের থেকে একটা সিগনেচার নিয়ে আসি, পরবর্তীতে এটার জন্য হুম তো হুম যদি হুম হুম আমার যদি কোনো হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, দেরি তাও হয় হবে তাহলে তো তাও আর হবে প্রবলেম হবে না। তাও হবে তাও হবে, কোনো সমস্যা নেই, তাও হবে, হ্যাঁ। ওইটা আপনি আচ্ছা ডকুমেন্ট হিসাবে অ্যাটাচমেন্ট দিলেই হবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজিং করে দিয়ে অ্যাটাচমেন্ট করে দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, যেমন যদি যদি আপনার ইয়ে আসে, যদি আপনার জরিমানাটা আসে, হ্যাঁ, তো জরিমানাটা আচ্ছা আসলে আচ্ছা, আপনি কি করবেন, ডিক্রিজিং লিখে দিবেন 2000, ঠিক আছে, বা 4000 লিখে দিয়ে তারপর ওই অ্যাটাচমেন্ট গুলা, ওই আপনার কপি গুলা দিয়ে দিবেন অ্যাটাচমেন্টে, ঠিক আছে। বুঝছি তাহলে বুঝছি আপনার ভাই। ওটা আপনার ইয়ে করবে না, হ্যাঁ। আচ্ছা ভাই, এটা হলো সিস্টেম। আচ্ছা গতদিন আমি একটা মানে জিনিস ভুল বলছিলাম, হ্যাঁ, আমি এটা একটু সংশোধন করে দিই আপনাদেরকে। কি বলছো সেটা হলো যে আপনি ভাই না? এই মিউটে থাকেন। তো ওই গতদিন আমি বলছিলাম একটা কথা যে ওই যে সুদ যেটা, হ্যাঁ, সুদ যেটা 41-41 বসাই, ঠিক আছে, এটা বলছিলাম একটা জিনিস। তো এটা হলো যে 41 কোন সুদটা আসবে, সুদই হবে 41, কিন্তু কোনটা আসবে, হ্যাঁ, এটা একটা কনফিউশনের মধ্যে একটা মানে জিনিসটা আমি ভুল বলছিলাম আপনাদেরকে। সেটা হলো যে 41 বসবে কোনটা, যখন আপনি রিটার্ন দিবেন, ওটা হলো অটো আসা, হ্যাঁ, হাতে লেখা যাবে না, 41 হাতে লেখা যায় না। তো যখন আপনি রিটার্ন দিবেন না, রিটার্ন না দিয়ে যখন ওনাকে ওনাকে কিন্তু এরকম আছে বুঝছেন, যে অনেক টাকা আপনার ইয়া চলে আসছে, ভ্যাট চলে আসছে, এই মাসে সে রিটার্ন টাকা নাই, এই মাসে সে রিটার্ন দেয় না, কথা বুঝছেন, এরকম কিন্তু ওনাকে আছে, অনেক ছোট ছোট কোম্পানি গুলা কিন্তু আছে। ধরেন যে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা এই ভ্যাট চলে আসছে, সে তো আর রিটার্ন দেয় না, তো রিটার্ন না দিয়ে কি করছে, রিটার্ন না দেওয়াতে তার হলো 2000 টাকা জরিমানাও আসবে। এখন ওই যে 35 আমাদের যে ইয়ারটা ব্যালেন্সটা আসবে না, যে সমাপনীর সাথে যে মানে বিয়োগ করার পরে যে ব্যালেন্সটা থাকবে এখানে, হ্যাঁ, তো সেই ব্যালেন্সটার উপরে তখন ওই 1%, যে 1 মাস যায়, ওই 1% হারে সুদ হবে ওইটা, ওই সুদটা সরাসরি 41 শো করবে, কথা বুঝছেন। এটা হলো 41 নিয়ম। আর যদি আপনি জরিমানা, যদি আপনার কেসে মানে কোনো মামলার যদি সুদ হয়, হ্যাঁ, কোনো মামলার যদি সুদ হয়, তখন আপনি নোট 44 আপনার হাতে লিখে দেওয়া যাবে, নোট 44, ঠিক আছে, এটা মাথায় রাখেন। কে বোঝেন না বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি বুঝছি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ বুঝছেন সবাই, এটা হলো মাথায় রাখেন, আচ্ছা। 41 বললাম, 41 ওইভাবে আসবে, আর সরাসরি যেগুলো মামলার ক্ষেত্রে যে সুদগুলা হয়, সেটা হলো 44 বসবে, হ্যাঁ, হাতে লেখা যায় তখন এটা। এখন আচ্ছা আমরা ভাইয়া, একে যাই, 9.1 যাচ্ছি। ভাইয়া বলেন একটা বলেন কথা বলেন। ছিল ভাইয়া। ভাইয়া 41-এ যেটা আসবে সেটা কি মনে করেন টাইম ফ্রেমটা চলে যাওয়ার পরে এটা অটোমেটিক নিয়ে নিবে? অটোমেটিক নিয়ে নিবে, এটা আপনার ধরেন যে আপনি 15 তারিখে আপনি দেন নাই, ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ আপনার হ্যাঁ ওইখানে ব্যালেন্স, আপনার ব্যালেন্স তখন আপনার কি আছে, মাইনাস আসেনি, আপনার প্লাস চলে আসছে। প্লাস মানে কি, সরকার পাবে তাই না, মাইনাস তো হ্যাঁ আপনার, হ্যাঁ তখন আর সুদ হবে। হ্যাঁ আর যদি আপনার প্লাস থাকে ওইখানে, হ্যাঁ, 5 লাখ টাকা বা 10 লাখ টাকা 20 লাখ টাকা প্লাস হয়ে আছে, ওনাকে কোম্পানি আছে যে টাকা নেই, বুঝছেন, তখন হ্যাঁ তখন কি করে, রিটার্নটা এই মাসে দেয় না। হ্যাঁ রিটার্নটা হ্যাঁ। না দেওয়াতে কি হলো, তখন পরের মাসে যখন যাবে, 1 মাস যখন হবে, তখন ওই সুদটা 1% হারে সরাসরি ওখানে দেখায় আচ্ছা দিবে, আচ্ছা, অটোমেটিক। বুঝছেন, ওখানে অটো চলে আসবে। আবার ওই 2000 টাকা যখন অটো চলে আসে না, যে 1 মাসে রিটার্ন না দিলে 2000 টাকা কি হয়, এখন রিটার্নে চলে আসে কিন্তু এটা, তো ওইরকম ওটা অটো চলে আসবে, ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। আর মামলার ক্ষেত্রে যে সুদগুলা হবে, সেটা আমরা হাতে লিখতে পারবো 44, ওইটা ওই যে আদার প্ল্যান্টি ইন্টারেস্ট লেখা আছে এখানে, হ্যাঁ, এটা মাথায় রেখেন, আচ্ছা। ওকে ভাই। হ্যাঁ, এই যে দেখেন আমরা যে আমরা ইয়া করছি, এই দেখেন আমরা যে এই যে প্রথমে যে পার্ট 3-তে আমরা সেল করলাম, দেখেন এই যে 70 লক্ষ টাকা এক্সামটেড, আমরা বললে সবাই বলছেন না 3-তে বসবে, নাকি এক্সামটেড ইস্যু হলে এক্সামটেড সেলস সবসময় নোটস 3-তে বসে, ঠিক আছে। আর আর যেগুলো হলো ওই যে আদর্শ হারে যেগুলো সেল করছি, সেগুলো আমার নোট 4-এ বসছে। আর এই যে আপনারা বলছেন না 5% হারে, যেটা বললেন না, নোট 7-এ, কে এটা বুঝতে পারছেন, নোট 7-এ বসবে। এই যে ওনাকে বলে যে এমআরপি, যে
সিগারেট বিড়ি যেগুলা বললো সেগুলা 5-এ বসবে, হ্যাঁ এগুলা আমি শিখাবো, এটাও শিখাবো, সমস্যা নেই। সবগুলা নোটে সবগুলা যতগুলা নোট আছে এখানে সবগুলারই আমরা 9.1 করব, সমস্যা নেই। তো এইখানে আমরা নোট 7-এ এই যে 8 শিখাইছি আমি, আজকে নোট 7-ও শিখালাম, ঠিক আছে। নোট 3 শিখালাম, 4 শিখলাম, এই যে 1-2 বাকি আছে, 5-6 বাকি আছে, ঠিক আছে, এগুলাও শিখাবো। তো এইখানে দেখেন যে নোট 7-এ আমরা 5% হারে যেটা দিচ্ছি, এই যে লেখা আছে কি এখানে, গুড সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, এই যে আদার দেন স্ট্যান্ডার্ড রেট, যেটা উৎপাদনকারী ক্ষেত্রে, হ্যাঁ। এই যে আমরা 70 লক্ষ টাকা দিচ্ছি, ভ্যাট চলে আসছে, দেখছেন। এই যে আমার 83,75,000 টাকা ভ্যাট চলে আসছে। 83,75,000 টাকা ভ্যাট থাকাতে এখন দেখেন আমরা এখন পার্সেস পার্সেস করছেন কোনগুলা, এক্সামটেড করছেন না। এক্সামটেড একটা ওই যে 25 লাখ টাকা এক্সামটেড আমরা পার্সেস করছিলাম, এটা দেখবেন এই যে 12-তে নোট 12-তে আসবে। আর যেটা রিবেট নিছি আমরা 14-তে, লোকাল পার্সেস 14-তে, আর ইম্পোর্ট পার্সেস হলো 15-তে। আর লোকাল পার্সেস আরেকটা আছে, মানে এটা আমরা কি রেটে কিনছিলাম আমরা, 5% রেটে না কি রেটে কিনলাম যেন একটা, ওই যে মানে ইয়ে আছে, ওই যে বিদ্যুৎ বিল আছে না, বিদ্যুৎ বিল, হ্যাঁ, হ্যাঁ। লোকাল পার্সেস, 16তে বিদ্যুৎ 16তে বিল, এই যে, হ্যাঁ নোট 16-তে, ঠিক আছে। আর কিছু ছিল এটা, বিদ্যুৎ বিলই ছিল মনে হয় নাকি, আরেকটা কি যেন ছিল এখানে, একটা আরেকটা আরেকটা মনে হয় কিছু যেন একটা ছিল, হ্যাঁ। লোকাল আর পার্সেস এই যে দেখেন আনরেজিস্টার্ড থেকে, হ্যাঁ লোকাল প্রিন্টিং ছিল পার্সেসের, একটা। প্রিন্টিং তো 15%, ভাই প্রিন্টিং 15%, হ্যাঁ শোরুম ভাড়া প্রিন্টিং ছিল, কিন্তু 15%, বিদ্যুৎ বিল ছিল, আরেকটা কি যেন ছিল নাকি শোরুম এরকম। ভাড়া। আর শোরুম ভাড়া না, শোরুম ভাড়াতে এদিকে আসবে না, পার্সেসের মধ্যে শোরুম আসবে না কিন্তু, ওটা সরাসরি নোট 27-এ দেখাতে হয়, হ্যাঁ। আর ফর্ম এন্ট্রিটা দেখেন, এই যে আনরেজিস্টার্ড থেকে যখন কিনছেন আপনি, কি বলছি আমি, এই যেটা বিডিএস হবে কিন্তু, কথা বুঝছেন, এটার উপর বিডিএস। আর প্রিন্টিং প্রিন্টিং সেবার মধ্যে কি হবে, বিডিএস হবে না। 44টা সেবার মধ্যে প্রিন্টিং সেবা আছে কিন্তু, মাথায় রাখেন। হ্যাঁ, হ্যাঁ, পিডিএস হবে। আর অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে হ্যাঁ অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে কিনছেন, সেটা কি হবে, সেটাও কিন্তু বিডিএস নিজে কাটবেন, নিজে নিজে পেড করে দিবেন এটা, ঠিক আছে। এইটা হলো বিডিএস এর। এই যে দেখেন আরেকটা ইস্যু আছে, সেটা হলো এই যে আপনি দেখেন এবার নোট 25-এ আমি বলছিলাম আপনাদেরকে যে ব্যাংকিং চ্যানেলে যেটা আপনি পেইড করেন নাই, সেটা কি হবে ভাই, ইনক্রিজিং হবে না। এই যে হ্যাঁ, দেখেন নোট বৃদ্ধি পাচ্ছে। 25-এ কিন্তু লেখা আছে পেমেন্ট নোট মেড থ্রু ব্যাংকিং চ্যানেল, দেখছেন। এই যে নোট 25-এ চলে আসছে, অটো চলে আসবে এখানে, কথা বলছেন। এখানে আপনি হাতে লিখে দিবেন, এই যে দেখেন নোট 25-এ এটা লেখা যায়, ক্লিয়ার। তারপর আমি নোট 27-এ আপনাকে এই যে দেখেন নোট 27-এ নোট রিসেন্ট। সাতাশে আমরা এই যে নোট 27-এ কি কি আসছে, এখন নোট 27-এ আপনার কি কি আসছে এটা আপনাকে দেখতে হবে এটা। আমরা নোট 27-এ যাই একটু আবার, নোট 27-টা দেখে আসি। নোট দেখেন নোট 27-টা একটু 27 ক্লিয়ার রেন্ট দেখেন, এটা ভাই, রেন্ট বা অন্য কিছু হ্যাঁ আমি দেখেন অনেক কিছু আছে, অনেক কিছু আছে, দেখেন নোট 27-এ অনেক কিছু থাকবে, কারণ আপনি এখানে এই যে দেখেন নোট 27 দেখছেন। এই যে নোট 27-এ আমি কি বলছি আপনাকে, এই যে ম্যাটেরিয়াল ইউজ এগেইনস্ট রিডিউস রেট সাপ্লাই, আপনি যে ওই যে রিডিউস রেটে যে সেল করছেন না, যে মেটেরিয়াল যেগুলো আপনার মেটেরিয়াল যেগুলো ইউজ করছেন সেগুলোর ভ্যাটটা আপনি ফেরত দিবেন না। এই যে আপনাকে দেওয়া ছিল এখানে এই যে 35 লক্ষ টাকা, ঠিক আছে, যে জি 35 লক্ষ টাকা সেটা কোথায় লিখবেন, নোট 27-এ কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই যে লেখা আছে মেটেরিয়াল ইউজেস এগেইনস্ট রিডিউস রেট সাপ্লাই, ঠিক আছে। তারপর আপনার হলো এখানে লেখা আছে দেখেন ট্যাক্স অন ইনপুটস ইউজড এগেইনস্ট এক্সাম্পটেড সাপ্লাইস, এক্সাম্পটেড যখন ইউজ করছেন এই 45 লক্ষ টাকা, সেটার উপর ভ্যাট আসছে এই যে 6,75,000 টাকা, ঠিক আছে। তারপর আসলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর রিটার্ন, ওই যে মেটেরিয়ালস, আপনি যে রিটার্ন আসছিল 80 লক্ষ, কত টাকা আসছিল ওটা যেন, 80 লক্ষ টাকা মনে হয় একটা রিটার্ন আসছিল না, রিটার্ন আসছিল একটা, সেইটার ভ্যাট হলো এইটা। তারপরে আপনার এই জিনিস পার্সেস ফর্ম আনরেজিস্টার্ড পার্সন, আপনি পার্সেস করছেন না, ওই যে আনরেজিস্টার্ড পার্সন থেকে করছেন না, এই যে 15 লক্ষ টাকা, সে হ্যাঁ, হ্যাঁ সেটা হলো হ্যাঁ অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে, এই যে এইটা হলো ওই 15 লক্ষ টাকার ভ্যাট হলো এটা 1 লাখ 1.5 লাখ টাকা। আর আরেকটা হলো প্রিন্টিং বিল থেকে আপনি ভ্যাট ভ্যাট ডিডাক্ট করতে হবে প্রিন্টিং বিল থেকে, ঠিক আছে। প্রিন্টিং বিল থেকে এই যে এটা ডিডাকশন অ্যাট সোর্স ভ্যাট অন ওয়ার হাউস রেন্ট, এই যে দেখছেন এইটা। তো এখন হলো এইটা হলো জিনিস, আপনাকে এখন ম্যাথমেটিক্স এর ওইটা আমি দেখাই, ম্যাথমেটিক্স এর শীটটা দেখাইনি। এই যে আসেন আমরা এখানে ম্যাথমেটিক্স এর শীটটা দেখি আমরা না, এই যে দেখেন সুন্দর করে আমি কিন্তু একটা করে দিছি,
আদর্শ হারে যেটা ভ্যাট হয় ভ্যাট করছি, এই যে দেখেন সম্পর্ক শুল্ক হারে বলছিলাম আপনি যে এই যে আগে 10% ভ্যাট শুল্ক শুল্ক করতে হবে, সেটার উপর যোগ করে তার উপরে 15% ভ্যাট করে এই মোট এটা করছি আমরা, ঠিক আছে। আর আদর্শ হারে এই দেখেন, আদর্শ হার ব্যতীত ভিন্ন হারে 5% হারে এই অব্যাহতি প্রাপ্ত সরবরাহ করছি আমরা, দেখছেন শূন্য, এই 0 টাকা। তা সব এই মোট প্রদেয় এই যে 83,75,000 টাকা করে ফেলছি এখানে। এই যে দেখেন আমদানি ক্রয়, আমদানি ক্রয় করছেন কোনগুলা আপনার, এই যে আদর্শ হারের বিপরীত, আদর্শ হারে আমদানি বিপরীতে মূসক দেখছেন, এই যে মূসকের পরিমাণ ওই যে 45 লক্ষ টাকা না আমদানি বিপরীতে, এটা হলো রেয়াত প্রাপ্য। আর আদর্শ হারে স্থানীয় ক্রয়ের বিপরীতে মূসক, এই যে আদর্শ হারে স্থানীয় ক্রয় করছিলেন 80 লক্ষ টাকা, সেটা 15% ভ্যাট হলো, এটা এটা হলো রেয়াত প্রাপ্য। আর মূসক অব্যাহতি প্রাপ্ত 25 লক্ষ, এটা কি রেয়াত পাবেন? ভ্যাটই তো নাই, রেয়াত পাবেন কেমনে, তাই না? আর অনিবন্ধিত ব্যক্তির নিকট থেকে ক্রয় করছেন 15 লক্ষ টাকা, সেটার উপরে এই যে দেখেন 10% হারে আমি চালান কেটছি, যেটা ওই যোগানদার হিসাবে। তো এখানে 1.5 লক্ষ টাকা, এটা কি রিয়াত পাবেন আপনি? অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে কিনলে কি রিয়াত পাবেন বলেন? না ভাই, হ্যালো, না ভাইয়া। জি না, না পাবো পাবেন না। না, এই জন্য আমি রেখেছি রেয়াত, রেয়াত প্রাপ্য নয় লিখে দিছি, হ্যাঁ। আর সাবাকানা বিলে তো প্রাপ্য রেয়াত দেখছেন, ওটা হলো সাবাকানা বিল যখন দেওয়া থাকবে যে মূসক সহ লেখা আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি বের করবো কেমন করে? ওইটা 15/115, এটা তো জানেন না, এই ভগ্নাংশ, ভগ্নাংশ সূত্রের দ্বারা, কর ভগ্নাংশ সূত্র জি ভাইয়া, আছে না, জি জানি। সেটা দ্বারা যখন যখন হ্যাঁ, ভ্যাট যখন 2r/100 + r। অন্তর্ভুক্ত থাকে, হ্যাঁ, এই যেটা 15 ভাগ, যেহেতু ছাপাখানা বিল 15%, এই 15/100/15 ভাগ করে এই যে 75,000 টাকা। বিদ্যুৎ বিলে সেটা হলো মূসক সহ ছিল 5/105, ঠিক আছে, যেহেতু 5% করলে এই যে এত টাকা হয়, ঠিক আছে। এটা হলো প্রাপ্য, মানে পাবো আমি। তো বৃদ্ধিকারী সমন্বয় দেখেন, এই রাষ্ট্রকৃত সরকারের বিপরীতে বৃদ্ধিকারী সমন্বয় যে 35 লক্ষ এত টাকা হয়, অব্যাহত এই দেখেন 15% এত টাকা। ব্যাংকিং চ্যানেলে যে ব্যাংকিং চ্যানেলে যেহেতু একটা ভ্যাট সহ ছিল, হ্যাঁ, তো এই যে 15/15 করছি আমরা। আর উপকরণ ফেরত প্রদান দেখছেন, উপকরণ ফেরত প্রদান করছি, যেহেতু উপকরণ ফেরত প্রদান করছি সেটা হলো ভ্যাট সহ ছিল, সে 34 লক্ষ, তাহলে 15/115 এই যে ভাগ করে এটা আমি করে নিছি এখানে, ঠিক আছে। এটা কে এটা কিন্তু ভালো করে দেখবেন, এটা না বুঝলে কিন্তু হবে না, ম্যাথটা কিন্তু করতে পারবেন না। যেহেতু উপকরণ ফেরত দিছে, হ্যাঁ, যে 34 লক্ষ টাকা, যখন আপনি উপকরণ ফেরত দিবেন তখন তো আপনি ভ্যাট সহকারে মূল্য দিছিলেন, তাই না? আপনি যখন মূল্যটা পেড করছেন তখন আপনি কি করছেন? ভ্যাট সহকারে তো মূল্য দিতে হয়, তো তখন আপনি 34 লক্ষ টাকা মানে এর মধ্যে ভ্যাটও আছে। তাহলে এই ভ্যাটটা থাকা মানে আপনি কি হবে, 15/115 ভাগ করে যে ভ্যাটটা হবে সেই ভ্যাটটা বের করছি আমি, ঠিক আছে। আর অনিবন্ধিত ব্যক্তি নিকট থেকে ক্রয়, এটা তো বিদ্যুৎকারী সমন্বয় হবে, এই যে 10%, ঠিক আছে। এই যে 10% আমি টাকাটা দিয়ে দিব। ছাপাখানা বিল হতে যে 15/15 যে এগুলা কিন্তু বৃদ্ধিকারী সমন্বয় হচ্ছে, ঠিক আছে। সবগুলা কিন্তু কি হচ্ছে, এগুলা কিন্তু ভিডিএস কাটতেছি কিন্তু, ঠিক আছে। ছাপাখানা বিল থেকে, শোরুম ভাড়া থেকে, সবগুলা কি করছি আমরা, ভিডিএস কাটছি। এই ভিডিএস এর টাকাগুলো কি হবে, সবগুলা বৃদ্ধিকারী সমন্বয় হতে হবে। ক্লিয়ার? এইখানে হলো ছাপাখানা বিলটা আপনার প্রিন্টিং যেটা, সেটা হলো নোট 24 আসবে কিন্তু, হ্যাঁ, এটা মনে হয় ভুল হয়েছে আমার, একটু হতে পারে। এই ছাপাখানা বিলটা কিন্তু নোট 24 হবে, এটা মাথায় রাখেন। ছাপাখানার বিলটা নোট 24 হবে, কারণ এটা চালান আছে আমাদের, চালান থাকলে কি ভিডিওস কাটলে কি হবে, নোট 24 হয়, ঠিক আছে। এটা আমি কালকে ঠিক করে দেবো। আগাম কর, এই দেখেন রাশকারী সমন্বয় হলো আগাম কর ছিল, এই যে দেখেন 6 লক্ষ টাকা। আর পণ্য ফেরত, আর পণ্য ফেরত আসার বিপরীতে ক্রেডিট নোট, পণ্য ফেরত আসছিল যেটা, যে 80 লক্ষ, এই 80 লক্ষ টাকা, সেটা হলো পণ্য ফেরত দিচ্ছে, সেটা ভ্যাট সহকারে ফেরত নিবো আমরা। তো সেটা ভ্যাটটা বের করে নিচ্ছি, এর ভিতরে ভ্যাট ছিল এই যে এত টাকা, 15/115 ভাগ করে দেখেন রাশকারী সমন্বয় পেয়ে গেছি আমরা, ঠিক আছে। তো এখন এই যে নোট 34, এই যে আপনার নোট 34-এর জন্য কি আমরা প্রদেয়, এই যে আমরা নেট ভ্যাটটা বের করব। তো নেট ভ্যাট বের করে দেখছি যে আমরা, এই দেখেন নেট ভ্যাট কত আসছে এখানে, 40,61,501 টাকা 86 পয়সা, ঠিক আছে। এখানে প্লাস, তার মানে কি সরকার আমাদের কাছ থেকে এখানে পাচ্ছে। নেট ভ্যাটটা কত আসছে তাহলে এখন আমার, সবকিছু দেওয়ার পরে আসছে 40,61,501। মানে এখানে কেউ না বোঝার, কে বোঝে নাই বলেন তো, এই ম্যাথমেটিক্যালটা কে বোঝেন নাই? এখানে কোনো প্রশ্ন আছে কিনা বুঝছি বলেন? ভাইয়া। হ্যাঁ, এটা ক্যালকুলেশন গুলো দেখবেন একটু, হ্যাঁ, ক্যালকুলেশন গুলো একটু কিন্তু দেখে নিতে হবে। এটা কিন্তু অঙ্কটা একবার করবেন, করলে কিন্তু যারা ব্যাট কনসালটেন্ট পরীক্ষা দিবেন তারা অঙ্কটা করবেন কিন্তু। এটা কিন্তু এই অঙ্কটা কিন্তু আসছিল পরীক্ষাতে, বুঝছেন। এই অঙ্কটা কিন্তু আসছিল, এখানে আমরা অনেকগুলো চেঞ্জ করে দিচ্ছি কিন্তু, বাট এই ধরনের অঙ্ক একটা আসছিল, ঠিক আছে। ওখানে আগের নিয়মে করা ছিল, এটা আমরা নতুন নিয়মে করে ফেলছি এটা। তো এই অঙ্কটা এইভাবে করে ফেলবেন, দেখবেন এটা যে কিভাবে করা হয়েছে, হ্যাঁ। আর এখানে নেট প্রদত্ততা বের করতে শিখাইছি আমি, নেট প্রদত্ততা কিভাবে বের হয়, এই যে প্রদেয় মূসক মাইনাস রিয়াদ প্লাস বৃদ্ধিকারী সমন্বয় রাশকারী সমন্বয়, ঠিক আছে। তো 40 লাখ টাকা আমাদের
নিট ভ্যাট আসছে। তা নিট ভ্যাট যখন আসছে তখন আমি সমাপনী জের ছিল আমার এখানে, আমার অঙ্কতে কিন্তু সমাপনী জের ছিল, হ্যাঁ সমাপনী জের ছিল ওইখানে মনে হয় 45 লাখ টাকা সমাপনী জের ছিল আমাদের, ঠিক আছে। এইখানে সমাপনী জেরের সাথে এখন আমার বের করতে হবে 35টা কি হয় সমাপনী জেরের সাথে ইয়া হয়। তো সমাপনী জেরের সাথে যখন করতে গেছি তখন কি হয়েছে আমার, তখন মাইনাস হয়। এই দেখেন তখন কিন্তু মাইনাস হয়ে গেছে, দেখছেন ভাইয়া তখন সমাপনী কিন্তু যে পুরাই 40 লক্ষ, মাইনাস হয়ে গেছে। হম হম হম। সমাপনী যে 40 লক্ষ 40 ছিল। লক্ষ ছিল আচ্ছা আমি এটা 45 লক্ষ করে দিয়েছি এই অঙ্কটাতে, হ্যাঁ সেটা 40 আচ্ছা লক্ষ করলে এখানে মাইনাস প্লাস আচ্ছা হয়ে যাচ্ছিল, তো ওই জন্য আমি আর করিনি এটা, দেখাচ্ছিলাম 45 45 লক্ষ ধরে করছি, নিবো ঠিক আছে। আমরা, 45 ধরে নিবো আমরা, সমস্যা নাই। হ্যাঁ এখানে আমার 4,38,498 টাকা, আমি নতুন শীটটা দিব কালকে দিব, ওইটা আপনার ইয়া করেন, আচ্ছা। তো এইখানে আপনার দেখেন এই যে সুন্দর করে এই মাইনাস আসছে, মাইনাস মানে কি সরকার কি আমাদের কাছ থেকে পাবে না আমরা পাবো, বলেন। আমরা পাবো। 35 আমরা আমরা পাবো। পাবো, মাইনাস মানে আমরা পাবো, এটা মাথায় রাখা, এটা মাথায় এটা যেন ভুলে যায় না, হ্যাঁ? আমরা কিন্তু মাইনাস মানে আমরা পাবো, তার মানে আমার ট্রেজারি করা দরকার হচ্ছে না। এখন বলছি যে বর্তমানে আমার ওই যে নোট, এখন ধরেন এই 35 পর্যন্ত হলো, আমাদের এখন সম্পর্ক শুল্ক ছিল না, সম্পর্ক হ্যাঁ শুল্ক তো ছিল নাকি, সম্পর্ক শুল্কের জন্য আলাদা কিন্তু নোট হয়। এই যে নোট 36 এর সম্পর্ক শুল্ক দেখছেন চলে আসবে, ওই যে 9 এর খ, এখানে কিন্তু 9 এর খ আছে না, যোগ করে ওই ওই আপনার পার্ট 3-এ 9 এর খতে মাঝখানে যেটা এইচডি যে ওই 50 দেখছেন 5 লক্ষ টাকা আমার এইচডি আসছিল, ঠিক আছে। এই এইচডি 36 আসে যোগ বিয়োগ করবে, তো এই যে যোগ বিয়োগ করে এই দেখেন এখানে আমার 5 লক্ষ টাকা আমার সম্পর্ক শুল্ক, তাহলে সমাপনী জেরের সাথে সমাপনী জেরা ছিল আমার 3 লাখ, তার মানে এইখানে আমার সমাপনী জেরের সাথে করে আরো এখন 2 লাখ, তাহলে 2 লাখ প্লাস মানে কি সরকার পাবে 2 লাখ নাকি, সরকার কি করবে এটা সরকার পাবে না প্লাস, যেহেতু প্লাস এখানে সমাপনী জেরের সাথে সমন্বয় করার পরে যদি প্লাস হয় তাহলে নিট এটা বলা আছে যে নিট সম্পর্ক শুল্ক কত হলো, তাহলে 2 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকা সরকার পাবে আমার কাছ থেকে, হ্যাঁ। তো এখন ধরেন যে এটা সম্পর্ক শুল্ক কিন্তু এই পর্যন্ত হলো, কারণ ট্রেজারি জমার জন্য যে নোট 50 মূসকের জন্য এটা আমরা নোট 50 যেটা করি সেটা কি বললাম 41 43 44 হয়ে যে আপনাকে বলছিলাম সুদ, তারপরে আপনার সুদ যেটা আসবে, তারপরে যে সাবমিশন আপনি যদি ইয়া না করেন রিটার্ন না করেন, আর এই ইন্টারেস্ট আরো আলাদা থাকে, এখানে নাই কোনো কিছু নাই। তাহলে আমরা এই যে 35 এরিয়াটা বসে দিছি এখানে, বসে দেওয়ার পরে যেহেতু 50-এ লেখা আছে যে প্রাপ্ত ফলাফলের ঋণাত্মক, প্রতিষ্ঠানটি বর্তমান কর্মমেয়াদে এত টাকা সরকারের নিকট পাওনা থাকে, সুতরাং প্রতিষ্ঠান ট্রেজারি জমা করতে বাধ্য নয় মূসকের জন্য, ঠিক আছে, মূসকের জন্য কিন্তু ট্রেজারি জমা করতে বাধ্য নয়, হ্যাঁ। আর ট্রেজারি জমা জন্য নিট সম্পর্ক শুল্ক 51, এই 50 পর 51 হলো আবার সম্পর্ক শুল্ক আছে, তাহলে সম্পর্ক শুল্ক 37 প্লাস 42, এখানে এইচডি সুদ, এটা 42টা হলো এইচডি সুদ, যেহেতু নাই তাহলে এই যে 50, তাহলে এই যে এখানে যে দেখছেন এখানে প্লাস আছে, তাহলে এখন এই যে লেখা হয়ে গেছে যেহেতু নোট 51 প্রাপ্ত ফলাফল ধনাত্মক, অর্থাৎ প্রতিষ্ঠানটি বর্তমান কর্মমেয়াদে এই যে 2 লক্ষ টাকা সম্পর্ক শুল্ক ট্রেজারি জমা করতে হবে। এখানে প্লাস থাকলে কি হবে সরকার পাবে, আর মাইনাস থাকলে কি আমাদের হয় না। তো সেই ক্ষেত্রে আপনার কি হয়েছে সম্পর্ক শুল্ক সরকার সরকার পাচ্ছে আমাদের 2 লক্ষ টাকা, হ্যাঁ। আমার অঙ্কটাতে ছিল যে কত টাকা আপনার ট্রেজারি করতে হবে, হ্যাঁ মানে কত টাকা আপনার ট্রেজারি করতে হবে। তো আমার এই দেখেন বর্তমান সমাপনী জেরের সাথে নোট 65 মূসকের জন্য, এই দেখেন 58-তে আমি সম্পর্ক ইয়া করিনি, এই যে মাইনাস ছিল দেখছেন, মাইনাস 4,38,000 ছিল, তো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে দেখছেন প্লাস হয়েছে, এই যে দেখেন সমাপনী জের কি হয়েছে এখন প্লাস হয়ে গেছে। সমাপনী জের যদি আপনার প্লাস না থাকে তাহলে তো আপনার সাবমিট নিবে না, নিবে বলেন। সমাপনী জের যদি আপনার প্লাস না না থাকে না আপনার সাবমিট নিবে কিনা, সাবমিট নিবে, নিবে না। আপনি সাবমিট যখন নিবে না। করবেন নিবে না। এই দেখেন আমার এখানে প্লাস করে সমাপনী জের কিন্তু আমার প্লাস হয়ে গেছে, তার মানে এত টাকা আমার ব্যালেন্সে আছে 4,38,498 টাকা 14 পয়সা, এই ব্যালেন্সটা আছে আপনার ওইখানে নিবে। কিন্তু আপনার যেহেতু সম্পর্ক শুল্ক আছে এখানে, তো সম্পর্ক শুল্ক বর্তমান কর্মীদের সমাপনী জেরের সাথে দেখেন 66-তে কি হয়ে আছে দেখছেন মাইনাস হয়ে আছে, আসেনি মাইনাস আসেনি দেখছেন। তো এখন মাইনাস যদি সম্পর্ক শুল্ক থাকবে আপনি যদি সাবমিট করতে যান তাহলে নিবে, সমাপনী জেরে যদি মাইনাস থাকে আপনি যদি সাবমিট করেন সাবমিট কি নিবে রিটার্নটা, না, সম্পর্ক নিবে না। শুল্ক নিবে না। নিবে না, আপনার ট্রেজারি খুঁজবে, ও ট্রেজারি খুঁজবে। এটা হলো উত্তর যে আমার ট্রেজারি করতে হবে এই 2 লক্ষ টাকা, ঠিক আছে। এই ট্রেজারিটা আমরা 2 লক্ষ টাকা ট্রেজারি করলেই এই ট্রেজারিটা যে 58-তে যে এই যে এখানে দেওয়া আছে 59, এই যে 59-এ বসাতে হবে, 59-এ 2 লাখ টাকা দেওয়ার মতো জিরো হয়ে যাবে, জিরো হলেই আপনার রিটার্নটা নিবে, না হলে নিবে না রিটার্ন, ঠিক আছে। তার মানে ট্রেজারি কত করতে হচ্ছে আমার, যে লিখতে হবে যে উত্তর ট্রেজারি চালান সম্পর্ক শুল্ক বাবদ 2 লক্ষ টাকা করতে হবে, ঠিক আছে।
কে বোঝেন নাই বলেন এখন। এখানে দেখেন আমি ইয়েটা দেখাই আপনাদেরকে, 9.1টাতে যাই আমরা। আজকে আমাদের 10টা থেকে একটু হয় বেশি ইয়ে হয়ে গেল, 11:30 বেজে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে 9.1টা আপনার এরকম থাকবে বুঝছেন। এই যে নোট বসে দেখেন, এই যে প্লাস থাকবে হলো মূসকের জন্য, কি বলে এটা, ক্লোজিং ব্র্যাকেট এইচডি, এই যে এইচডি দেখেন মাইনাস আছে দেখছেন, এই যে মাইনাস হয়ে থাকবে। আপনি ট্রেজারিটা জমা না করলে, এই যে এখানে যে আপনার এই যে 59 যদি ট্রেজারিটা জমা না করেন তাহলে মাইনাস হয়ে থাকবে, আর ট্রেজারিটা জমা করলে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনার সাবমিট নিবে, মনে থাকবে। এখানে আমি এই যে আরেকটা হলো জিনিস করলাম, সেটা হলো নোট 24 মনে হয় এটা দেইনি পেন্ডিংটা, নোট 24 দেয়নি, ঠিক আছে। এটা কিন্তু প্রিন্টিংটা কিন্তু নোট 24 হবে। হ্যাঁ, কালকে আমি দিয়ে এটা আপনাদের দিয়ে দিবনি। নোট 24 হবে, প্রিন্টিং যে টাকাটা আছে, প্রিন্টিং এর যে টাকাটা, 27 সবগুলো দিছি তো, 27 হবে না, এটা এটা 24 হবে। যেহেতু চালান আছে, আমরা ইয়ে কাটবো, ভিডিএস কাটবো, সেক্ষেত্রে এটাকে আপনাকে 24 দিতে হবে, ঠিক আছে। এই হলো আজকে 9.1। এটাতে এখন কারো যদি কনফিউশন থাকে, হ্যাঁ কালকে দেখবেন আবার, হ্যাঁ দেখার পরে যদি কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমার অবশ্যই নক করবেন, হ্যাঁ, বা পরের ক্লাসে আবার এটা নাহলে আবার তুলবেন, সমস্যা নেই, ঠিক আছে। এই হলো আমাদের একটা, আর পরবর্তী ক্লাসে আমরা এটা একটা শিখবো, সেটা হলো যে ভাই এটা কি যেটা রেকর্ড ওই যে হয়েছে ভাই? আমাদের রেকর্ড হলে আপনার ইসে একটু দিয়ে দিয়েন, আপনার ওই যে ইউটিউব চ্যানেলে। হ্যাঁ ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আমরা। হ্যাঁ, এটা রেকর্ড করতেছে মনে হয় তহিদ, তহিদ আছেন? হ্যাঁ ভাইয়া আছি, রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, তো এটা তহিদের দায়িত্ব আছে, উনি করবে এটা। তো আর গত এখনো সামনে যে ক্লাস করাবো সেটা হলো যে আমরা ওই যে আহ, সেবা আমদানি একটা ইয়ে আছে, হ্যাঁ, এটা একটা মেকানিজম আছে, সেবা আমদানি যেটা করি আমরা। সেবা আমদানিটা অনেকে আছে, অনেকে আজকে একজন প্রশ্ন করছিল। তো সেবা আমদানিটা কিভাবে হয়, সেবা আমদানিটার ক্ষেত্রে কিভাবে মেকানিজমটা করতে হয়, ঠিক আছে। আমরা সামনের দিনে ওইটা একটা পার্সেসের মধ্যে রাখবো, সেবা আমদানিটা থাকলে কি কি মেকানিজম করবেন আপনি। হ্যাঁ, আমরা যেহেতু আমরা উৎপাদনকারীর ক্ষেত্রে আমরা করতেছি, আপাতত কয়েকটা আমরা উৎপাদনকারীর ক্ষেত্রে আমরা করতে থাকি 9.1 শিখি। হ্যাঁ, এরপরে এরপরে ধরেন যে আমরা ওই যে রড রডের জন্য আমরা করব। তারপরে ধরেন যে আমরা বেভারেজ আইটেম যেগুলা আছে, হ্যাঁ, পানি, বেভারেজ আইটেম, এসডি যেগুলা আছে, সেগুলা আলাদা করে শিখবো। তারপরে বললাম যে ন্যাপকিন ডায়াপারের যেটা বললাম ওইটা শিখবো। তারপর আপনার বিড়ি সিগারেট যেগুলো আছে, হ্যাঁ, বিড়ি সিগারেটের জন্য যেটা হয়। হ্যাঁ, তারপরে আমরা ওই যে রেস্তোরাঁর জন্য, হ্যাঁ, এটা ভাই শিখবো। মেডিসিন তারপর কি আপনার ওই যে বডি মেডিসিন? হ্যাঁ মেডিসিন থাকবে, হ্যাঁ মেডিসিনের উপরে থাকবে। তারপরে আপনার ব্যাংকের জন্য থাকবে। তারপরে আপনার গ্যাস এই গ্যাস এলপিজি গ্যাস। ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর জন্য থাকবে। হ্যাঁ, তারপরে ওই যে মোটর গ্যারেজ এবং ওয়ার্কশপের জন্য থাকবে, যোগানদারের উপরে থাকবে, ঠিক আছে। এগুলা কিন্তু সঙ্গে থাকেন, ইনশাল্লাহ সবগুলাই আমরা করব। হ্যাঁ, এগুলা যদি আপনি প্রত্যেকটা যদি জিনিস শিখেন, তাহলে ধরেন যে ভ্যাটের 9.1 গুলো আপনার জন্য একদম আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে। এর পাশাপাশি আমরা কিছু কিছু টিপস শিখবো, এই যেমন ধরেন আজকে 46-এর একটা দুটো টিপস বললাম, এই ধরনের টিপস গুলো আস্তে আস্তে আমরা শিখবো, ঠিক আছে। এই ঠিক আছে আমরা ভাই। এটা আগাতে থাকি, তারপরে আমরা আস্তে আস্তে অন্যদিকে যাব, ঠিক আছে। 9.1 গুলো আমরা শেষ করি, এটা শেষ করতেছি এই জন্য যেহেতু আমিও পরীক্ষা দিব, ওনাকে পরীক্ষা দিব, তো তাহলে ম্যাথ গুলো আয়ত্ত হয়ে যাবে, একদম একদম আয়ত্ত হয়ে যাবে যারা করবে এগুলো, ঠিক আছে। আচ্ছা ভাই, তবে হ্যাঁ সামনে ক্লাসটা আমদানির উপরে যেটা হবে, পার্সেস আমদানি যেটা সেবা যেটা করব আমরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, পরীক্ষা কিন্তু আসতেও পারে, ঠিক আছে। এটা কিন্তু থাকতে পারে যে সেবা আমদানি করছে, এটা কিন্তু থাকলে ওই মেকানিজমটা শিখতে হবে আপনাকে, হ্যাঁ, কিভাবে অঙ্কতে করতে হয়। তো ঠিক আচ্ছা আছে ভাই, ভাই, আজকের মতো আমরা, হ্যাঁ বলেন। ভ্যাট আমি আজকে প্রথম ক্লাস আপনার এখানে। হ্যাঁ, জি জি। এই ভ্যাটের জন্য কোন একটা বই কি সাজেস্ট করা যাবে? কোন বইটা কিনলে ভালো কোনটা হয়? কোনটার জন্য ভাইয়া, পরীক্ষার জন্য? হ্যাঁ, পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য আপনি আবু সুফিয়ান স্যারের বইগুলো নিতে পারেন। হ্যাঁ, ওনার জি, বইগুলো তো অনেক ভালো দেওয়া আছে। ওনার আচ্ছা ঠিক আছে। ইয়েটাও দেখতে পারেন, এমসিকিউটা দেখতে পারেন, এমসিকিউটা অনেক কম দেওয়া আছে, বাট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি দেখছি, ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে। কিন্তু বই পড়তে, এমসিকিউর জন্য বই পড়তে হবে, যেটা আমি পড়তেছি, দাগে দাগে পড়ি আমি। তো সেখান থেকে দেখলাম যে ওনার ইম্পর্টেন্ট জিনিসগুলো বেশি দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা জি, এখানেও আমরা নিব, এমসিকিউ পরীক্ষাও নিব, ঠিক আছে। আমরা সুন্দর সুন্দর বই, যারা পড়বে ভালো তারা ভালো করবে এখানে। হ্যাঁ, এটা হলো সিস্টেম।
আপনি আবু সুফিয়ানের বইগুলো আপাতত নিতে পারেন। ওনার বই জি ছাড়া যেগুলো বই আছে বুঝছেন, যেগুলো বই আছে এগুলো আমার পছন্দ হয়নি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, জি ঠিক আছে ভাই, আজকের মতো আমরা এখানে শেষ করি। হ্যাঁ, যদি কারো প্রশ্ন থাকে পরে ফোন দিয়েন, সমস্যা নেই। আহ সামনে শুক্রবারে ইনশাল্লাহ দেখি আমরা আরো যদি দুইটা ইয়া করা যায় করবো একসাথে আমরা। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে, অনেক আসসালামু ধন্যবাদ ভাইয়া, আলাইকুম। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, নেক্সট আপনাকে ক্লাসে ধন্যবাদ। ভোটের পরে করেন, আমরা ভোটে বাড়ি যাব। আহ, ভোটে বাড়ি যাবেন ঠিক না? আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সবার কাছে ইয়া করে করা হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, জি জি ঠিক জি, আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।